তোমাদের আজকে কিন্তু আংশিক ভগ্নাংশের ক্লাসটা আমরা এমন একটা ক্লাস করাবো যেটা করলে মোটামুটি আংশিক ভগ্নাংশ নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। যে কোনো বোর্ড প্রশ্ন সমাধান করতে পারবে তোমরা, ঠিক আছে? যে কোনো বোর্ড প্রশ্ন। অনেকে দেখি আংশিক ভগ্নাংশ নিয়ে অনেক চিন্তিত থাকে, অনেক ভয়ে থাকে। আশা করি আজকে ক্লাসটা করার পরে তোমাদের কোনো ভয় বা কোনো চিন্তাই থাকবে না। এবং এটা কিন্তু আমি বললাম আবারও যে এসএসসি পরীক্ষায় কিন্তু 100% শিওর প্রশ্ন আসে আংশিক ভগ্নাংশ থেকে। প্রথম যে বীজগণিতের রাশির যে অঙ্কটা থাকে সেটার গ নম্বরে কিন্তু এটা থাকেই থাকে, ঠিক আছে? তাহলে চলো আমাদের প্রথমে আংশিক ভগ্নাংশ নিয়ে আমাদের প্রথম অংশ নিয়ে আলোচনা করি। ধরো সাপোজ আমাদের একটা রাশি দেওয়া আছে যে x প্লাস 5 ডিভাইডেড ধরো সাপোজ x² প্লাস 2। এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ যার কি আছে, লব আছে এবং হর আছে। তো আমি কি করলাম, আমি এটাকে এই x ডিভাইডেড x² প্লাস 2 আবার প্লাস এই 5 ডিভাইডেড x² প্লাস 2, এই যে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে কি, এই যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটাকে এই যে দুইটা ভগ্নাংশের যোগফল আকারে লিখলাম। বুঝতে পারছো? তাহলে কোন একটা ভগ্নাংশকে যদি দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে লেখা যায় তাহলে এই প্রতিটি ভগ্নাংশে এই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। তাহলে এই যে এইটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ, এইটাও কিন্তু আমাদের একটা আংশিক ভগ্নাংশ। তাহলে প্রথমে আমি আংশিক ভগ্নাংশটা আরেকটু ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে কোন একটা ভগ্নাংশকে যদি দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে লেখা যায় তবে প্রতিটি ভগ্নাংশকে ওই মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলে। ক্লিয়ার? সো এটা সমান এটা কিভাবে হলো সেটা আমার কথা না যাই, আগের কথা হচ্ছে যে এটা বুঝতে পারছি কি যে এই দুইটা ভগ্নাংশ যদি আমরা ক্যালকুলেশন করি দেখবো আবার এটা পাচ্ছি, ঠিক আছে? তার মানে এইটাকে এই দুইটা যোগফল আকারে লিখতে পারতেছি। আমি আংশিক ভগ্নাংশ সংজ্ঞাটা আরেকবার একটু ছোট করে দিয়ে নিই। কোন একটা ভগ্নাংশকে যদি দুই বা ততোধিক ভগ্নাংশের যোগফল আকারে লেখা যায় তাহলে এই প্রতিটি ভগ্নাংশকে মূল ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হবে, ঠিক আছে? এখন এই আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আংশিক ভগ্নাংশ দুই প্রকার হইতে পারে, মানে এই যে ভগ্নাংশ দুই প্রকার হইতে পারে। একটা হইতে পারে কি আমাদের, একটা হইতে পারে প্রকৃত আর একটা হইতে পারে আমাদের অপ্রকৃত, ঠিক আছে? অপ্রকৃত। এখন কোন একটা ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত কিভাবে চিনবো আমরা, এটা চিনার কিন্তু একটা উপায় আছে। ধরো সাপোজ আমাদের উপরে 2x আছে আর নিচে ধরো x² মাইনাস 5x প্লাস 6 ধরো এরকম একটা আছে, এই একটা ভগ্নাংশ। এখন আমাদের দেখে বুঝতে হবে এটা প্রকৃত নাকি অপ্রকৃত। এটা বোঝার উপায় হচ্ছে যে উপরে দেখো যে আমাদের বীজগণিত রাশিটা আছে অর্থাৎ 2x, এখানে চলক x, চলককে বলতো x, এই চলকের পাওয়ার কত বলতো? উপরে চলকের পাওয়ার হচ্ছে 1, আচ্ছা, আর নিচে চলকের সর্বোচ্চ পাওয়ার কত বলতো? 2, আচ্ছা 2। তাহলে উপরের পাওয়ারটা নিচেরটার পাওয়ার থেকে ছোট। যদি উপরেরটা ছোট হয় মানে লবের পাওয়ার যদি ছোট হয় তাহলে এটাকে আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ। আমি আবারও বলতেছি, যদি লব এবং হরের ভিতরে লবের মাত্রা বা লবের চলকের পাওয়ার যদি ছোট হয় তখন আমরা এটাকে প্রকৃত ভগ্নাংশ বলবো। আশা করি আমরা এটুকু ক্লিয়ার, ঠিক আছে? ধরো সাপোজ এরকম আছে, ধরো x ডিভাইডেড x মাইনাস 1 আর ধরো x প্লাস 2 এরকম আছে। এইটাও দেখি আমাদের কি হয়। দেখো এখানে x এর পাওয়ার কত? 1। তোমার কাছে মনে হতে পারে এখানে 1 এখানে 1, মানে হয়তো বা হচ্ছে x এর সর্বোচ্চ পাওয়ার 1, নিচে হয়তো ভাবতে পারো, কিন্তু আসলে না, যেহেতু এরা গুণ আকারে আছে তাহলে এই x আর x গুণ হলে এর পাওয়ার কিন্তু যোগ, অর্থাৎ কি নিচে কিন্তু x² টাইপের একটা কিন্তু আমাদের পদ চলে আসবে। সো সেক্ষেত্রে দেখো উপরে পাওয়ার কত? 1, নিচে কত? 2। যেহেতু উপরে ছোট অর্থাৎ এটাও কিন্তু কি হবে বলতো? প্রকৃত হবে। আশা করি এটুকু আমরা ক্লিয়ার হইতে পারছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে প্রকৃত কখন হবে। আমি একটু ছোট করে এই জায়গাটায় লিখে রাখি, যখন আমাদের লবের পাওয়ারটা ছোট হবে, লব এর পাওয়ারটা ছোট হবে আর হরেরটা কি হবে? বড় হবে। এখানে পাওয়ার নিয়ে কথা হবে, এখানে কিন্তু পাওয়ারের কথা বলতেছি, অবশ্যই খেয়াল রাখবা, ঠিক আছে? পাওয়ার, অবশ্যই পাওয়ার, ঠিক আছে? এখানে কিন্তু এমনি নরমাল হর না, তোমার হচ্ছে হরের পাওয়ার যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে কি? প্রকৃত। অপ্রকৃতের কথায় আসি। অপ্রকৃতের ক্ষেত্রে এই যে শর্তটা লিখলাম, জাস্ট এইটার ক্ষেত্রে যদি লব এবং হরের পাওয়ার যদি সমান হইলে এটা অপ্রকৃত হবে। এবং আরেকটাও কিন্তু শর্ত আছে, যদি দেখা যায় এই লবের পাওয়ারটা হরের পাওয়ার থেকে বড়
সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি হবে, অপ্রকৃত হবে। কোনো চিন্তা করার কারণ নাই, কারণ আমি কিন্তু এখনই কিন্তু এক্সাম্পল দিয়ে দিব, দিলে কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে এই দুইটা শর্ত মানলে আমাদের অপ্রকৃত হবে, ঠিক আছে, এটা হচ্ছে কি অপ্রকৃত। আর যদি আমাদের এই শর্তটা মানে তাহলে সেটা হচ্ছে কি প্রকৃত। আমি এখানে একটা এক্সাম্পল লিখে রাখি, সাপোজ এক্স বা এক্স স্কয়ার প্লাস 5, তো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের প্রকৃত। কারণ উপরের দেখো লবের পাওয়ার কত 1, হরের পাওয়ার কত 2, আর এটার ক্ষেত্রে যদি ধরো সাপোজ এক্স স্কয়ার প্লাস 5 আর ধরো এক্স মাইনাস 1 এক্স প্লাস 2, ধরো দেখো এর পাওয়ার কত 2 এবং এর পাওয়ার গুলো যদি হিসাব করি 1 আর 1 কত হবে 2, কারণ উপরে এবং নিচে পাওয়ার কিন্তু কি সমান। এই ক্ষেত্রেও দেখো এটা হচ্ছে সমান, এটা কনসেপ্টটা সমান, এটা হচ্ছে কত উপরে 1 নিচে 2। আচ্ছা আরেকটা দেখি আমরা, ধরো সাপোজ 2x কিউব ভাগ এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 2, এটার ক্ষেত্রে দেখো উপরের চলকের পাওয়ার হচ্ছে 3, নিচে হচ্ছে কত 2, তাহলে এইটাও কিন্তু কি হবে বলতো, এইটাও কিন্তু আমাদের অপ্রকৃত হবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি যে এটা কেন অপ্রকৃত, এটা কেন অপ্রকৃত, আর এটা কেন প্রকৃত। প্রকৃত হলে উপরের শুধু প্রকৃত হওয়ার শর্ত একটা, যে আমাদের লবের ঘাত বা লবের পাওয়ার ছোট হবে হরের থেকে, আর বাকি দুইটা অর্থাৎ সমান বা যদি লব বড় হয় তাহলে সেক্ষেত্রে অপ্রকৃত হবে। আশা করি প্রকৃত এবং অপ্রকৃত এইটা নিয়ে আর কারো কোথাও সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, তাহলে এই প্রকৃত ভগ্নাংশ যেগুলো আছে সেগুলোকে আমরা যখন আংশিক ভগ্নাংশ রূপান্তর করব তখন এটাকে ক্যালকুলেট করার জন্য মোট 4টা পদ্ধতি আছে। আমরা এখন এই 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করব, আর অপ্রকৃতের ক্ষেত্রে যে একটা টাইপ আছে সেটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা এই প্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে কিভাবে অপ্রকৃত করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো প্রথমে আমরা বললাম টাইপ 1, বললাম যে 4টা টাইপ আছে আমাদের প্রকৃতের ক্ষেত্রে, এগুলো কিন্তু আমরা সব প্রকৃতের ক্ষেত্রে শিখবো। এটা হচ্ছে আমাদের প্রকৃত। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবা। ঠিক আছে, টাইপ 1, টাইপ 1টা হচ্ছে এরকম, ধরো সাপোজ উপরে x আর নিচে ধরো x প্লাস 1 x মাইনাস 2 আর ধরো x প্লাস 3। প্রথম কথা এটা অবশ্যই কিন্তু প্রকৃত, কারণ উপরে পাওয়ার 1 নিচে 1 2 3। ঠিক আছে, এটা প্রকৃত। এখন এইটা টাইপ 1 কেন, বা টাইপ 1 এর গঠনটা ঠিক কেমন হবে। ঠিক আছে, এইটা যখন থাকবে, এই গঠনটা থাকলে এই যে চিহ্নটা দিতেছি আমি বারবার করে, এই যে চিহ্নটা, এই চিহ্নটা আমরা অনেকবার ব্যবহার করব। এইটাকে বলা হয় অভেদ চিহ্ন, এটাকে বলা হয় কি অভেদ। আচ্ছা এই অভেদ, আর এটাকে বলা হয় সমান, এটাকে বলা হয় কি সমান। আচ্ছা তো এই অভেদ এবং সমানের একটু পার্থক্যটা কি সেটা একটু আমি ছোট্ট করে একটু আলোচনা করে দিই, তারপর আমরা মূল আলোচনায় যাই। তো সমীকরণ, এই দেখো সমীকরণে আমাদের ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করা হয়, অভেদের ক্ষেত্রে এই চিহ্নটা ব্যবহার করা হয়। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা সমীকরণ এবং অভেদ সম্পর্কে জানবো। একটা হচ্ছে কি সমীকরণ, আর একটা হচ্ছে আমাদের অভেদ। আচ্ছা ধরো সাপোজ আমাদের কাছে দেওয়া হলো যে x প্লাস 5 ইকুয়ালস টু ধরো 15, আর এখানে দেওয়া হলো, বা এখানে আরেকটা দিলাম, ধরো সাপোজ x স্কয়ার ইকুয়ালস টু 25, ধরো এরকম দেওয়া আছে, দুইটা সমীকরণ লিখলাম। আর এখানে ধরো সাপোজ x ইন্টু x প্লাস 2 ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 2x, অথবা আমি আরেকটা নিলাম x মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু, এটা হচ্ছে আমাদের এইটা। এখন এখানে আমি দুইটা সমীকরণ লিখছি, এখানে আমি দুইটা সমীকরণ লিখছি, আমি বলতেছি এগুলো অভেদ এবং এগুলো সমীকরণ। এখন এর কারণটা কি, তুমি দেখো এখানে এই সমীকরণটা x এর কোন মানের জন্য সত্য। এই x এর মান যদি এখানে আমরা দেখো বাম পক্ষ ডান পক্ষ সত্য হইতে গেলে x এর মান কত হওয়া লাগবে, তো x এর মান দেখো 5 এর সাথে কত যোগ করলে 15 হবে 10, এখানে এই x এর ভ্যালুটা কত 10। আচ্ছা ঠিক আছে, তো এইখানে এই সমীকরণটার ক্ষেত্রে যদি দেখি আমরা x এর মান কত হইলে কত এর স্কয়ার করলে 25 হয়। একজন বললো -5 আর একজন বললো যে +5, এই দুইটাই কিন্তু রাইট। -5 এর স্কয়ার করলেও কিন্তু 25 আর 5 এর স্কয়ার করলেও কিন্তু 25, দুইটাই কিন্তু কারেক্ট। আচ্ছা এইখানে এই সমীকরণটা দেখো x এর শুধুমাত্র একটা মানের জন্য সত্য, আর এই সমীকরণটা দেখো x এর দুইটা মানের জন্য সত্য। কিছু কিছু সমীকরণ আছে যেটা x এর 4টা মানের জন্য সত্য, 3টা মানের জন্য সত্য। আচ্ছা এবার এই দিকে একটু খেয়াল করি, আমরা ধরো সাপোজ এই যে সমীকরণটা আছে এই সমীকরণে আমরা x এর মান 1 বসাইলাম, 1, তাহলে 1 ইনটু 1 প্লাস 2, 2 এর 3, হ্যাঁ 2 এর 3, 3 এর 3, এই পাশে 3 আসলো, আমরা কত বসাইছি 1 বসাইছি। এটা 1 এর স্কয়ার 1, 2 এর 2 অর্থাৎ এগিয়ে কত 3। দেখলাম কি 1 বসানোর কারণে এই পাশ এবং ওই পাশ সমান। এখন আমরা যে কাজটা করব 2 বসাবো, তাহলে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, 2 আর 2 কত 4, 4 দুগুণ কত 8, এইদিকে 8। এবার 2 বসাই, এটা 2 এর স্কয়ার 4, 2 দুগুণ কত এটাও 4, এটাও কত 8। আচ্ছা দেখলাম আমাদের 1 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য,
এইভাবে যদি তুমি 3 নাও, -1 নাও, 0 নাও, মেন কথা হচ্ছে যত বাস্তব সংখ্যা আসছে সব সংখ্যায় যদি নাও, উভয় দিকে দেখবা প্রতি ক্ষেত্রেই সমান আসছে, মানে বাম পক্ষ এবং ডান পক্ষ x এর সকল মানের জন্য সত্য, মানে সকল বাস্তব মানের জন্য সত্য। তাহলে এই সমীকরণটা যে বৈশিষ্ট্যটা আছে, একটা এক্সট্রা একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি, এই সমীকরণগুলো দেখলাম যে কিছু কিছু মানের জন্য সত্য, আর এই সমীকরণটা কিন্তু অসংখ্য মানের জন্য সত্য। তাহলে যে সকল সমীকরণ অসংখ্য মানের জন্য সত্য তাদেরকে আমরা বলবো হচ্ছে অভেদ, আর যে সকল সমীকরণ কয়েকটা মানের জন্য সত্য সেটাকে বলবো আমরা শুধুমাত্র সমীকরণ। ঠিক আছে, দেখো যদি কেউ অভেদ হয় তাহলে অবশ্যই সে সমীকরণ, কিন্তু সমীকরণ হলে সে অভেদ হইতেও পারে নাও হইতে পারে। ক্লিয়ার হয়েছে? আমরা সমীকরণের ক্ষেত্রে কয়টা মানের জন্য সত্য এটা কিন্তু আমরা চাইলে একটু আন্দাজ করতে পারি। সেটা হচ্ছে কি, দেখো এখানে এক্স এর চলকের পাওয়ার কিন্তু 1, অর্থাৎ এই সমীকরণটা একটা মানের জন্য সত্য। আবার এই সমীকরণের চলকের পাওয়ার কিন্তু 2, তাহলে এই সমীকরণটা 2টা মানের জন্য সত্য। ক্লিয়ার? তো এরকম যদি কখনো পাওয়ার 3 থাকে তাহলে 3টা মানের জন্য সত্য। এখন তুমি হয়তো দেখছো যে 3টা মান তুমি পাও নাই কোনোদিন ক্যালকুলেশন করে, এরকম অনেক ক্যালকুলেশন আছে যেখানে 3টা মান পাও নাই, তুমি একটা মান বের করে সন্তুষ্ট ছিলে, তাহলে ওই যে বাকি 2টা মান, সেই 2টা মান হয়তো অবাস্তব, কিন্তু মোট 3টা মানের জন্য সত্য, এটা কিন্তু শিওর। তিনটাই যে বাস্তব মানের জন্য সত্য হবে কোনো কথা নাই, কিন্তু 3টা মানের জন্য কিন্তু সত্য। পাওয়ার 3 হলে 3টা মানের জন্য সত্য, পাওয়ার 4 হলে 4টা মানের জন্য সত্য, পাওয়ার 5 হলে কয়টা, 5টা মানের জন্য সত্য। সবগুলোই যে বাস্তব হবে এমন কোনো কথা কিন্তু নাই। আচ্ছা ঠিক আছে, আর অভেদের ক্ষেত্রে কি, অসংখ্য মানের জন্য সত্য। এখন অভেদ দেখে চিনার উপায়টা কি, বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক যত সূত্র আছে সকল সূত্রই হচ্ছে অভেদ। অভেদ মানে কি, এই পাশে এবং এই পাশে কোনো ভেদ নাই, একই জিনিস। দেখো তো আমরা a - b হোল স্কয়ার সূত্র করছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো এখানে x এর মধ্যে তুমি 1 বসাও, এই পাশে যা আসবে এই পাশে তাই আসবে, 2 বসাও, 3 বসাও, 10 বসাও, যাই বসাও না কেন বাম পাশ ডান পাশ মিলবে। তো এখানে দেখো এটা কি করছে, এটা কিন্তু কোনো সূত্র না, কিন্তু আমি জাস্ট গুণ করে দিচ্ছি। দেখো তো x এর সাথে x গুণ করলে x স্কয়ার, x এর সাথে 2 গুণ করলে 2x। যদি এরকম কোনো একটা জিনিস এই পাশে এবং এই পাশে জাস্ট গুণ বা ভাগ করার পরে যেটা আসছে সেটা লিখে দাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা অভেদ হবে, এবং ত্রিকোণমিতিক এবং বীজগাণিতিক যত সূত্র আছে সবগুলো কিন্তু অভেদ হবে। আশা করি এই অভেদ এবং সমীকরণের ব্যাপারটা বুঝতে পারছি। যখন অভেদ হয়, অভেদ যেহেতু সকল মানের জন্য সত্য, এর জন্য কিন্তু এইরকম 3টা দাগ দেওয়া হয় বোঝানোর সুবিধার্থে, যেটা হচ্ছে অভেদ। আর অভেদ যদি কেউ বলে দেয় তাহলে বুঝবা যে এটা যে কোনো মানের জন্যই কিন্তু সত্য। আশা করি আমরা এটুকু ক্লিয়ার। এই অভেদের কনসেপ্টটা কিন্তু আমাদের এই যে আমাদের আংশিক ভগ্নাংশে কিন্তু কাজে লাগবে। তাহলে আজকে থেকে আমরা অভেদ এবং সমীকরণ এই দুইটার পার্থক্যটা কি আশা করি আমরা বুঝতে পারবো। এটা কিন্তু জেনারেল ম্যাথেও কিন্তু আমাদের 5 নম্বর অধ্যায়, হ্যাঁ, 41টা সমীকরণে কিন্তু এখানে এটা আলোচনা করা আছে। আচ্ছা যাই হোক, তো আমরা এই অভেদ চিহ্ন প্রতি ক্ষেত্রেই দিব। এখন কথা হচ্ছে এটা টাইপ 1, টাইপ 1 এর ক্ষেত্রে কি হবে, আমি টাইপ 2টা লিখে দিই আগে, টাইপ 2, টাইপ 3, হ্যাঁ টাইপ 2 এবং টাইপ 3 সবগুলো লিখবো। আমি লিখলে কি হবে, তোমাদের বুঝাইতে সুবিধা হবে যে কোন টাইপে কেমন হবে, কোনটাকে আমরা কোন টাইপ বলবো আর কি, বুঝতে পারবা। ধরো সাপোজ আমরা টাইপ 4 লিখলাম, এবার ধরো সাপোজ এটা লিখলাম, ধরো 2x ডিভাইডেড x ইন্টু ধরো x মাইনাস 1 দিলাম, আর ধরো x প্লাস 2 এর হোল স্কয়ার দিলাম। এবার ধরো এটা দিলাম, ধরো x ভাগ x প্লাস 5 ইন্টু x স্কয়ার প্লাস 3 লিখলাম। এবং 4 নম্বরে ধরো লিখলাম আমরা, ধরো সাপোজ x মাইনাস 1 উপরে, আর ধরো সাপোজ x প্লাস 5 x মাইনাস 2 এর স্কয়ার, এর আবার স্কয়ার। দেখো এই যে 4টা টাইপের, এইবার কিন্তু আমরা 4টা টাইপটা আলাদা করতে পারবো খুব সহজে। সেটা হচ্ছে কি, প্রথম টাইপটাতে দেখবো আমরা কোনো ধরনের কিন্তু এই যে উপরেও স্কয়ার নাই, বা ভিতরে কোনো রাশির ভিতরে কিন্তু স্কয়ার নাই, কিন্তু এই 2 নম্বর টাইপটা দেখো যে x মাইনাস 1 x প্লাস 2 এর ভিতরে যে কোনো একটার কিন্তু হোল স্কয়ার বা হোল কিউব এরকম কিন্তু, মানে এই ব্র্যাকেটের উপরে কিন্তু পাওয়ার আছে, 2 হোক 3 হোক যে কোনো পাওয়ার কিন্তু থাকতে পারে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু এই যে পাওয়ার, এই যে এই ব্র্যাকেটের উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, কিন্তু এই যে ব্র্যাকেটের ভিতরে যে চলকটা আছে তার উপরে কিন্তু পাওয়ার আছে 2। এরকম হবে 3 নম্বর টাইপটা। আর 4 নম্বর টাইপটা হচ্ছে এই 2 এবং 3 এই দুইটা টাইপের সম্মিলিত রূপ, যেখানে ভিতরেও স্কয়ার থাকবে এবং বাইরেও হচ্ছে পাওয়ার থাকবে। এখন ধরো সাপোজ এই বাইরের পাওয়ারটা আমি ধরে নিলাম, এখানে ধরো সাপোজ 3 নিলাম, 3 নিলেও কিন্তু হবে, হ্যাঁ এখানে পাওয়ার যে কোনো কিছু হইতে পারে। তাহলে আবারও বলতেছি, প্রথম টাইপটাতে আমাদের এই যে নিচে যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো কোনোটা রিপিট করবে না, এবং এদের মাঝখানে কোনোটার স্কয়ার বা এরকম সামথিং কিছু থাকবে না। দ্বিতীয় টাইপটা হচ্ছে কি, যে কোনো একটা উৎপাদক রিপিট করবে, অর্থাৎ এর পাওয়ার 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, কোনো সমস্যা না। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি x এর এই যে এই নিচের পাওয়ারটা সর্বোচ্চ 2 বা 3 দিয়ে কিন্তু প্রশ্ন থাকে। 3 নম্বর টাইপটা হচ্ছে কি,
যে এখানে ভিতরেরটা স্কয়ার বা কিউব এরকম টাইপের কিছু থাকতে পারে। তো বিশেষ ক্ষেত্রে আমাদের স্কয়ারই থাকে সবসময়, স্কয়ারটাকে আমরা মাথায় নিব। আর 4 নম্বর টাইপটা হচ্ছে কি ভিতরে স্কয়ার থাকবে, এর বাইরে হচ্ছে পাওয়ার যে কোনো কিছু থাকতে পারে, 2 অথবা 3। ঠিক আছে, তো এই 4টা টাইপ আশা করি তোমরা বুঝতে পারছি। এখন এই 4টা টাইপ কিভাবে আমরা সমাধান করব সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, আর তার আগে একটু বলি, যারা ক্লাসটা করতেছো তারা অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও এবং তোমাদের নিজেদের টাইমলাইনে এই ক্লাসটা একটু শেয়ার করে দিও। কারণ আমি আবার বলতেছি যে আমি একটু আগেই কিন্তু 2024 সালের এসএসসি পরীক্ষার যে প্রশ্নগুলো উচ্চতরগুলো দেখলাম, প্রতিটা প্রশ্নেই কিন্তু আমাদের বীজগণিতের রাশি থেকে এই যে আংশিক ভগ্নাংশের একটি করে প্রশ্ন কিন্তু গ নম্বরে আসেই। প্রতিটা প্রশ্নের একের গ আংশিক ভগ্নাংশ, প্রতিটা প্রশ্নে 9টা বোর্ডে 9টা প্রশ্ন আমার কাছে লেখা আছে। আমি এই 9টা প্রশ্ন কিন্তু আজকে ক্লাসে সলভ করাবো। আগে টাইপ গুলো কিভাবে সমাধান করতে হয় সেই টাইপ গুলো শেখাবো, তারপরে আমরা কিন্তু সরাসরি আজকে যে এক্সাম্পল নিয়ে কাজ করবো সবগুলো কিন্তু 2024 সালে আসা বোর্ড প্রশ্নের সমাধান। আশা করি তোমরা ক্লিয়ার। সো টাইমলাইন শেয়ার করলে যখন তখন কিন্তু তুমি এটা দেখে নিতে পারবা। এখান থেকে মাস্ট বি একটা গ নাম্বার কিন্তু থাকবে, অর্থাৎ 4 নাম্বার কিন্তু তুমি কনফার্ম হয়ে যাবে। আজকে আমরা কিন্তু এখানে আংশিক ভগ্নাংশের শর্টকাটও শেখাবো, যে কিভাবে আংশিক ভগ্নাংশের অনেক বড় ক্যালকুলেশন না করে সহজেই তুমি কিন্তু এমসিকিউর অ্যানসারটাও তুমি বের করে ফেলতে পারবা। আচ্ছা, সো আর একটু ফ্রেন্ডদের মেনশন করে দাও, আর হচ্ছে তোমরা টাইমলাইনে শেয়ার করে দিতে পারো এবং তোমরা চাইলে তোমাদের যে গ্রুপ আছে সেগুলোতে শেয়ার করতে পারো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দেখি এইবার এই যে এরকম টাইপের যে ফরম্যাটটা হলো, প্রথম টাইপ 1 এ আমাদেরকে এটা ভাঙবো কিভাবে, ভাঙতে হবে যে এই যে ধরো নিচে আছে x+1, তাহলে x+1 লিখবো। যে উৎপাদকগুলো আছে প্রত্যেকটা উৎপাদককে আলাদা আলাদা করে লিখবো এবং তাদের মাঝখানে প্লাস চিহ্ন দিব। তাদের মাঝখানে কি দিব? প্লাস চিহ্ন, প্লাস এখানে হচ্ছে আমাদের x+3। আচ্ছা, এটা গেল। তাহলে x+1, x-2, x+3। আর উপরে যে কাজটা করবো, উপরে আমরা যে কোনোটা, এই দেখো আমরা a নিব প্রথমে, তারপরে b নিব, তারপরে c নিব। ঠিক আছে, আর এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে প্রকাশ করবো প্রতি ক্ষেত্রে। ঠিক আছে, আমরা কিন্তু একটা অঙ্ক দেওয়া থাকবে, ধরো এটা আমরা ওই অঙ্কের প্রথম ধাপটা নিয়ে কথা বলছি, শুধু প্রথম ধাপটা নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, এখানে কিন্তু আলাদা আলাদা 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কেরই প্রথম ধাপ কি হবে সেটা আমরা শিখবো। কারণ প্রথম ধাপটা শিখে গেলেই কিন্তু আমরা নেক্সট ধাপগুলো সবার একই রকম। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে, এই যে উৎপাদকগুলোকে আলাদা করে লিখবো, x-1 প্লাস, যদি কখনো পাওয়ার 2 থাকে তার মানে তোমাকে প্রথমে এর পাওয়ার 1 থেকে শুরু করতে হবে, মানে 1 নিবা তারপরে আরেকবার নিবা, সেই ক্ষেত্রে তোমার পাওয়ারটা কত করবা? 2 করবা। যেহেতু সর্বোচ্চ 2 আছে তাহলে সর্বনিম্ন 1 থেকে শুরু করে 2 পর্যন্ত যাবা। যদি এখানে 3 থাকতো তাহলে প্রথমে তুমি 1 নিতে, তারপরে পাওয়ার 2 নিতে, তারপরে যখন নিতে তখন সেটার পাওয়ার ক্ষেত্রে কত নিতে বলো তো? 3 নিতে। আশা করি ক্লিয়ার। আমরা যখন এই যেখানে পাওয়ার 3 নিছি না, এটা ভাঙার ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে আরেকটু ভালোভাবে দেখবো। তো এই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট a, এখানে b এবং এখানে c দিয়ে এটা 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিব। আচ্ছা, যদি কখনো ভিতরে স্কয়ার থাকে সেক্ষেত্রে কি? সেক্ষেত্রেও সিস্টেমটা একই, এই x+5 নিলাম এবং আরেকটা উৎপাদক এই x2+3 এটা নিব এবং এখানে দিব আমরা a। আর যদি নিচে স্কয়ার থাকে তাহলে এর পরবর্তী যে অক্ষরটা b, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কি করব? bx+c লিখবো। যদি এখানে আমাদের ধরো সাপোজ a নিছি, b নিছি, তাহলে কি হতো? b ধরো নেওয়া হয়ে গেছে, তখন কি করতাম? cx+d, মানে যতটুকু অক্ষর নেওয়া হয়ে যাবে তারপরের ক্ষেত্রে আমরা তারপরে অক্ষর সাথে x প্লাস তারপরে অক্ষরটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এই যে আমাদের হচ্ছে কত নম্বর? 4 নম্বর। এই 4 নম্বরটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। যেহেতু এখানে প্রথমে x+5 আছে, আমি x+5 নিলাম। আর দেখো x²-2, এই x²-2 এর পাওয়ার হচ্ছে সর্বোচ্চ কত বলো তো? 3। তার মানে প্রথমে 1 দিয়ে নিব একবার, তারপর x²-2 এর পাওয়ার 2 দিয়ে নিব একবার, এবং x²-2 এর পাওয়ার একবার 3 দিয়ে নিব। আশা করি আমরা ক্লিয়ার যে আমরা বলছি পাওয়ার যত থাকবে 1 থেকে শুরু করে সর্বোচ্চ অত পর্যন্ত যাব, 1 2 3 ওরকম করে যাব। ঠিক আছে, আর এই ক্ষেত্রে আমরা a, আর দেখো এই জায়গায় যখনই যাব, দেখো এই নিচে কি আছে? স্কয়ার আছে না? আমরা বলছিলাম নিচে যদি এরকম স্কয়ার থাকে তাহলে উপরে কি bx+c এই টাইপের কিছু হয়, তাহলে এখানে দিব কি bx+c। আচ্ছা, যেহেতু আবার দেখো এখানে স্কয়ার আছে, সো এখানে c শেষ হয়ে গেছে, তাহলে আমরা কি দেব? এখানে dx+e। আচ্ছা, দেখো এখানে আবার স্কয়ার আছে, সো এখানে e শেষ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে আমাদের fx+g। তো এইটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই যে 4টা টাইপ, তোমরা অবশ্যই যারা খাতা কলম নিয়ে এই ক্লাসটা করতে বসছো তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখো। যদি তুলে নিতে পারো, এতক্ষণ তোলা যদি হয়ে থাকে তাহলে খুব ভালো, আর যদি তারা তুলতে না পারোনি যারা, তারা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাও। পরবর্তীতে কিন্তু অবশ্যই 4টা টাইপকে তুমি সুন্দর করে তুলে রাখবা, যখন খুশি তখন দেখে নিবা, জাস্ট একবার দেখলেই কিন্তু সব মনে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখানে শ্যামল চৌধুরী তুমি বলতেছো স্যার 3 নম্বর টাইপটা একটু বুঝাই দিতে।
আচ্ছা, 3 নম্বর টাইপের ব্যাপারটা হচ্ছে কি, যদি কখনো দেখি এই নিচে ভিতরে চলকের উপরে যদি স্কয়ার বা হ্যাঁ পাওয়ার স্কয়ারই বিশেষ করে সবসময় থাকে, স্কয়ার থাকে, সেক্ষেত্রে আমাদের এখানে যতটুকু পর্যন্ত এই যে ABCD অক্ষর শেষ হয়ে যাবে তারপরের অক্ষর থেকে শুরু করব, কিন্তু সেই ক্ষেত্রে BX প্লাস C, যেরকম এখানে A শেষ অর্থাৎ BX প্লাস C। ধরো আমি এই টাইপের আরেকটা एग्जांपल তোমাদের দেখাই। ধরো সাপোজ উপরে আছে আমাদের ধরো x আর নিচে ধরো x-1 আর ধরো x+2 আর x+5 x² + 5 এর ধরো এরকম দেওয়া আছে। সো এটার ক্ষেত্রে প্রথমে কথা হচ্ছে কি আচ্ছা এখানে মনে হয় দেখা যাবে না, এখানে লিখলে দেখা যাবে না, তো আমি প্রথম টাইপটাই মুছে দিই কিংবা প্রথম টাইপটাকে একটু মডিফাই করি। ধরো সাপোজ এই ক্ষেত্রেই ধরো সাপোজ আমি এখানে একটা স্কয়ার দিই, সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে আমাদের প্রথমে এসে x+1 লিখবো, তারপরে এই যে এখন কিন্তু এটা 3 নম্বর টাইপে পড়ে গেছে, ঠিক আছে, কারণ এর ভিতরে স্কয়ার আছে। তারপর x-2 লিখলাম, তারপর এই x² + 3 লিখলাম। এখন এখানে দেব আমরা a, যেহেতু এখানে কোনো স্কয়ার নাই তাহলে এটা সিম্পলি b হবে, আর যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে b পর্যন্ত শেষ অর্থাৎ cx + d হবে। এটাকে আমরা 1 নম্বর দিব। তখন এটা কিন্তু আমি আবার বলতেছি এটা কিন্তু এখন টাইপ 3 তে চলে গেছে, কারণ কি এই যে ভিতরে স্কয়ার আছে। তো এই যে শ্যামল চৌধুরী, তুমি একটু আমাকে জানাও যে তুমি এই 3 নম্বর টাইপটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, তুমি 3 নম্বর টাইপটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তাহলে আমি আশা করি এই 4টা টাইপে তোমরা বুঝতে পারছো। আমরা এই 4টা টাইপ এখন মুছে দিয়ে আমরা এই অঙ্কগুলোর নেক্সট ধাপগুলো কি হবে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কগুলোর নেক্সট ধাপগুলো কি সেটা নিয়ে কথা বলবো। এখন যে কোনো একটা অঙ্ক থাকবে, সেই অঙ্কটা কিভাবে সমাধান করা যায় সেটা আমরা শিখব। ঠিক আছে, তো প্রথমে আমরা বলছি আজকে যতগুলো एग्जांपल করাবো, যতগুলো আমরা প্রবলেম করাবো সবগুলো ইনশাআল্লাহ আমাদের বোর্ড বই মানে আমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন করাবো। ঠিক আছে, বোর্ড পরীক্ষার প্রশ্ন করানোর চেষ্টা করবো আজকে আমরা। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে একটা প্রবলেম নিব। এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বোর্ড 2024 সাল, চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে যে আমাদের উপরে হচ্ছে 5, উপরে 5 আর নিচে ধরো দেওয়া আছে আমাদের 5 দেওয়া আছে আর নিচে দেওয়া আছে আমাদের x³ - x² - 2x। বলতেছে এই যে রাশিটা, এই যে ভগ্নাংশটা, এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে প্রথমে যে কাজটা করব আমাদের, যে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, যে আমরা সমাধানে চলে যাই। প্রশ্ন হচ্ছে 5 / x³ - x² - 2x। ঠিক আছে, আশা করি সবগুলো মাইনাস দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, মাইনাস দেওয়া আছে। এখন এই নিচের যে অংশটুকু, এই নিচের অংশটুকু যদি উৎপাদকে বিশ্লেষণ করা না থাকে তাহলে তোমাকে যে কাজটা করতে হবে প্রথমে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তার মানে দেখো আমরা উপরের যা আছে তাই নিচেটাকে আগে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দেখো সবার ভিতরে কিন্তু একটা x আছে, আমি একটা x কমন নিব, তাহলে থাকবে এখানে x² - x - 2। তো দেখো 5 ডিভাইডেড, এটাকে কিন্তু আরো উৎপাদক করা যায়, তো আমরা আরো উৎপাদক করব। এটাকে ক্যালকুলেশন করলে 2 আর 1, হ্যাঁ এটা 2 আর 1 গুণ করলে কি হবে 2, আর এটাকে যোগ বিয়োগ করলে যেন 1 মিলা লাগে, তাহলে আমরা করব হচ্ছে -2x + x - 2। আচ্ছা আমি যেটা করছি এখানে সেটা মিডল টার্ম করছি। মিডল টার্মটা আশা করি সবাই বুঝি আমরা, যে প্রথমে আমাদের এটার সাথে এটা গুণ করতে হয়, গুণ করে কত আসছে -2x²। আমরা এমন ভাবে এই এক্সটাকে ভাঙবো যেন গুণ করলে -2x² হয় এবং যোগ বিয়োগ করলে মাঝখানেটা হয়। দেখো -2x আর +x -x, আর এই -2x আর এই যে +x এদের গুণ করলে কি -2x²। ঠিক আছে, গুণ করলে এটা মিলবে আর যোগ বিয়োগ করলে আমাদের মাঝখানেটা মিলবে। এটা হচ্ছে মিডল টার্মের যে ব্যাপারটা ছিল সেটা। ঠিক আছে, তাহলে আমরা এই মিডল টার্মটা যেহেতু করছি, এবার আমরা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করার জন্য কি কমন নিতে হবে। এই দুটোর ভিতরে কমন আছে কি x, তাহলে x - 2 + 1 x - 2। ঠিক আছে, সো এখানে ক্যালকুলেশন করলে 5 / x * x - 2 যদি কমন নেই তাহলে x - 2 * x + 1। তাহলে এইটা হচ্ছে আমাদের একদম বলতে পারি উৎপাদক বিশ্লেষণ করার পরে আমাদের ভগ্নাংশটা হচ্ছে এইটা। এখন কাজ হচ্ছে কি আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। তো এটা নিয়ে কাজ করলে দেখো প্রথম কথা, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আমরা অপ্রকৃত নিয়েও কিন্তু কথা বলবো, তো আমরা প্রকৃত নিয়ে আগে একটা অঙ্ক পরিপূর্ণ কিভাবে করতে হয় সেটা শিখে তারপর আমরা অপ্রকৃত যাব। তো এখানে জিনিস দেখো, উপরে কিন্তু x এর পাওয়ার কিছু নাই, মানে কিন্তু x এর পাওয়ার 0 আছে। উপরের পাওয়ার হচ্ছে 0 আর নিচে হচ্ছে 1 2 3, তাহলে অবশ্যই কিন্তু এটা হচ্ছে কি আমাদের প্রকৃত, কারণ উপরে পাওয়ার কিন্তু কম আছে। আচ্ছা এটা আমরা ক্লিয়ার।
তাহলে এইটাকে যদি আমরা আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করি, আমার উপরেরটুকু লাগতেছে না এখন আর, তাহলে আমি প্রথমে যে কাজটা করবো, এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে, তাহলে প্রথমেই লিখবো হচ্ছে এইটুকু অংশ করার পরে আমি লিখবো ধরি এই 5 ডিভাইডেড x ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। এইটা এই যে অভেদ চিহ্নটা দিব, তারপরে কি বলছিলাম, এই যে দেখো এক্স এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এটা কি গুণ আকারে আছে, তাহলে আমি প্রথমে একটা এক্স নিব, মানে এই উৎপাদকগুলোকে আলাদা আলাদা করে লিখতে হবে, তারপরে কি এক্স মাইনাস টু লিখবো, তারপর হচ্ছে কি এক্স প্লাস ওয়ান লিখবো, আমাদের টাইপ ওয়ান, হ্যাঁ টাইপ ওয়ান এর মতো পড়ছে। তা আমি এই চট্টগ্রাম বোর্ড এই কথাটাও কিন্তু আমি এখান থেকে জাস্ট মুছে দিই, হ্যাঁ মুছে দিই, এটা আমাদের লাগবে না। সো এটাকে আমরা সমীকরণ নম্বর কত দিব বলতো, 1 নম্বর সমীকরণ। আর এর ক্ষেত্রে উপরে কি দিব বলতো, এ বি সি, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এইবার যে কাজটা করবো, 1 নম্বর সমীকরণ বানানোর পরেই আমরা এই 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে দেখো এই যে ভগ্নাংশটা আছে না, এই ভগ্নাংশের হরে যতগুলো রাশি আছে বা উৎপাদক আছে প্রত্যেকটা উৎপাদক দিয়ে গুণ করব। রাশিকে আমরা এক্স, দেখো আমি কি বলতেছি, এক্স ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান দ্বারা গুণ করে, এটাতে আমরা অবশ্যই কি করে দিব, গুণ করে দিব। আচ্ছা, এই গুণটা কিভাবে করতে হয় আমি একটু দেখাই, আমি একটা গুণ করে দেখাবো, পরবর্তীতে কিন্তু আরেক গুণটা তোমাদের দেখানো লাগবে না, তোমরা ইজিলি কিন্তু করতে পারবা, খুব সহজ। প্রথম কথা হচ্ছে এইটাতে আমরা এই 1 নম্বর সমীকরণে বাম পক্ষ ডান পক্ষ সবাইকে গুণ করব। তো গুণ করার সিস্টেমটা কি, ধরো সাপোজ এটাকে যদি গুণ করি আমি জাস্ট এটাকে রাফলি করে দেখাইতেছি, আমি এটা এখানে মুছে দিব। ধরো এটা ছিল আমাদের বাম পক্ষ, হ্যাঁ এটা ছিল আমাদের বাম পক্ষ, এটার সাথে গুণ করব কত বলো তোমরা, এই যে x ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। বাম পক্ষকেও আমরা কি করব, এটা দিয়ে গুণ করব, ডান পক্ষের প্রতিটা পদকে আমরা এটা দিয়ে গুণ করব, প্রতিটা পদকে আমরা এটা দিয়ে গুণ করব, ঠিক আছে। এটার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে দেখো এই যে এগুলো কিন্তু সব উপরে আছে, উপরে 5 এর সাথে গুণ আছে, তাহলে x প্লাস 1 এর সাথে x প্লাস 1 কাটা, x মাইনাস 2 এর সাথে এটা কাটা, x এর সাথে x কাটা। তার মানে সহজ কথা কি, এখানে শুধু উপরে যে অংশটুকু আছে না সেটাই থাকবে, ঠিক আছে। তোমার কিন্তু এত ডিটেইলস লেখা লাগবে না, তুমি এই দেখো মনে মনে করবে কি, এগুলো যদি গুণ করি তাহলে x এর সাথে x কাটা, x মাইনাস 2 এর সাথে x প্লাস 2 কাটা, x প্লাস 1 এর সাথে x প্লাস 1 কাটা, তাহলে এখানে থাকবে কত, শুধু 5। আমি এটা লিখতেছি এখন। আচ্ছা, তো এটা বুঝলাম, আমরা এইটার সাথে গুণ করব কি হবে, ধরো a ভাগ x এর সাথে আমরা গুণ করলে কি হইতো রেজাল্টটা, a ভাগ x এর সাথে গুণ যদি করতাম x ইনটু x মাইনাস 2 x প্লাস 1, সেই ক্ষেত্রে দেখো এই x এর সাথে x টা কাটা হতো, তাহলে কি x মাইনাস 2 আর x প্লাস 1 এগুলো উপরে থাকতো, মানে এর সাথে গুণ হইতো কত, x মাইনাস 2 আর x প্লাস 1। আমরা যদি এইটাকে যদি এটা দিয়ে গুণ করতাম তাহলে এই x টা x এর সাথে কাটা যেত, আর এই উপরে দুইটা হচ্ছে এর সাথে গুণ হইতো। এবার দেখো সিমিলারলি যদি এটার সাথে গুণ করি তাহলে এই x মাইনাস 2 x মাইনাস 2 এর সাথে কাটা যাবে, আর x ইনটু x প্লাস 1 b সাথে গুণ হবে। তার মানে এই গুণটা কি হয় সেটা আমি একবারে দেখাই দিই, দেখো এইবার কিন্তু আমরা একবারে লাইনটা লিখবো, আমরা কিন্তু ডিটেইলসে লেখার কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে এখানে শুধু থাকবে বললাম 5, এখানে আমাদের অভেদ চিহ্নটা থাকবে, আর এখানে যেহেতু a ভাগ x, তাহলে x টা বাদ যাবে, বাকি দুইটা এর সাথে গুণ হবে, অর্থাৎ a ইনটু x মাইনাস 2 x প্লাস 1। এখানে x মাইনাস 2 টা বাদ যাবে, অর্থাৎ x ইনটু x প্লাস 1 b সাথে থাকবে, অর্থাৎ b ইনটু তোমার হচ্ছে x ইনটু x প্লাস 1 প্লাস এখানে x প্লাস 1 টা বাদ যাবে, তাহলে c এর সাথে আমাদের এটা থাকবে, অর্থাৎ c ইনটু x মাইনাস 2। এই গুণ করার পরে যে রাশিটা পাবো সেটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব, হ্যাঁ এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। আচ্ছা আচ্ছা, এখানে 2 নম্বর সমীকরণ দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এই দেখো আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষ, একটা অঙ্ক খুব ভালো করে শিখে ফেললে কিন্তু বাকি অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। এর জন্য কিন্তু ডিটেইলসে একদম ভিতর থেকে কিভাবে করতে হবে সেটা আমি শেখাই দিচ্ছি। এবার যে কাজটা করবো, এই 2 নম্বর সমীকরণে যেহেতু এটা একটা অভেদ, একটু আগেই বললাম অভেদ হচ্ছে যে কোনো মানের জন্য সত্য, ঠিক আছে, যে কোনো মানের জন্য কিন্তু সত্য। যেহেতু অভেদ, এই 2 নম্বর সমীকরণে এই x এর মান এমন কিছু মান বসাবো যেন আমাদের এর মান, বি এর মান এবং সি এর মান আমরা পেয়ে যাই। যদি এর মান, বি এর মান, সি এর মান পাই তাহলে এখানে বসাইলেই কিন্তু আমাদের এটা অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। একটা এই তিনটা আংশিক ভগ্নাংশ আছে আমাদের, জাস্ট কি লাগবে, এ বি সি, এই তিনটার মান লাগবে আমাদের। এখন এই তিনটার মান বের করার কৌশলটা কি দেখো, প্রথম যে কাজটা করব, 2 নম্বর সমীকরণে x ইকুয়ালস টু, দেখো আমরা যে কাজটা করব, x ইকুয়ালস টু এমন মান বসাবো যেন আমাদের, ধরো সাপোজ a b c তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের ভিতরে দুইটা ভ্যানিশ হয়ে যায় আর একটা থাকে, ধরো a থাকবে
হয় বি থাকবে না হয় সি থাকবে, আমাদের কাজ হচ্ছে এটা। আর এটা বোঝা খুবই সহজ, সেটা হচ্ছে কি দেখো এইখানে এই যে আমাদের এই যে নিচে x * x - 2 x + 1 আছে না, তো তুমি যে কাজটা করবা এই যে x - 2 কে 0 বানাইতে গেলে এই যে x - 2 এটাকে 0 বানাইতে গেলে x এর মান কত হইতে হবে বলো তো, x এর মান 2 হইতে হবে, 2 - 2 0। তো তুমি দেখো কি হয়, x এর = 2 বসাইছো, ধরো 2 বসিয়ে এবার যে কাজটা করবা সবাই মানে পুরো 2 নম্বর সমীকরণে যেখানে যেখানে x আছে সব জায়গায় 2 বসাবা, তাহলে এটা হচ্ছে শুধু 5। আর যেহেতু এখন মান বসানো হয়ে গেছে তখন কিন্তু অভেদ চিহ্নটা দিবা না, তখন সমান চিহ্নটা দিবা। এখানে দেখো যদি 2 বসাইতে 2 - 2, এই যে 2 - 2 মানে কত বলো তো 0, 0 সাথে x + 1 গুণ করলে কি 0, তার সাথে a গুণ করলে কি 0, তার মানে কিন্তু দেখো আলটিমেটলি এই প্রথম অংশটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, মানে কি 0 হয়ে গেছে, মানে এখানে কিন্তু আর এটা থাকতেছে না। এবার দেখো এখানে যদি 2 বসাই তাহলে 2 * 2 + 1 অর্থাৎ 2 এর আগে 3, 3 দুগুণে কত 6, এখানে কত আমাদের এই 6, আর এই যে এটা b আছে b। এবার দেখো এখানে এই যে 2 যদি বসাও 2 - 2 মানে কি 0, 0 এর সাথে x গুণ করলে 0, তার সাথে c গুণ করলে কত 0, তার মানে এইটাও কিন্তু কত হয়ে গেছে 0 হয়ে গেছে। একটু আগে যে বললাম আমরা a b c এমন একটা মান বসাবো যেন ধরো বি থাকে বাকিগুলো যেন না থাকে, বা সি থাকে বাকিগুলো যেন না থাকে, বা এ থাকে বাকিগুলো যেন না থাকে। এই মানগুলো কিরকম হবে, খুব সহজ, এইদিকে খেয়াল করবা, এই নিচের এই প্রতিটা উৎপাদককে 0 বানাবা, কতর জন্য 0 হবে সেটা দেখবা, ঠিক আছে। তাহলে এখান থেকে বির মানটা বের হবে, তাহলে এখান থেকে বি সমান সমান 5/6, এই যে এই বি এই 6 এদিকে কি গুণ আছে, এদিকে কি ভাগ হবে, তাহলে বি এর মানটা পেয়ে গেলাম আমরা খুব সহজে। এইবার 2a 2 নম্বর সমীকরণে x = দেখো তো x এর মান শুধু 0 বসাতাম তাও কিন্তু হইতো, কারণ এটাও তো একটা উৎপাদক নাকি বলতো, x = 0 বসিয়ে দেখো হয় কিনা, আমাদের দেখলেই বুঝতে পারবো আমরা। তো 0 বসালে এটা তো 5, কোনো সমস্যা নাই, এখানে সমান চিহ্ন হবে। দেখো এখানে যদি 0 বসাই 0 - 2 আর 0 + 1 অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে -2, a * -2 * 1 তাহলে কত -2a, তাহলে এটা হচ্ছে -2a। এইবার দেখো এইখানে আমাদের কি হয়, এইখানে হচ্ছে আমাদের এটা 0, সো 0 এর সাথে x + 1 গুণ করলে কি 0, তার সাথে b গুণ করলে কত হবে 0, তার মানে এটা পুরোটা হচ্ছে 0, এবং এইটাও কিন্তু দেখো এই যে 0 এর সাথে x - 2 0, তার সাথে c গুণ করলে কত 0, সেটা 0। দেখো এখানে কিন্তু দেখো শুধুমাত্র a আছে, তাহলে আমরা শুধু এর মানটা বের করি, অতএব a সমান -5/2, ঠিক আছে। তো এইভাবে আমরা c এর দেখো b এবং a এর মান বের হয়ে গেছে, c এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে কিন্তু আরেকটা 0 করার অপশন আছে, এটা 0 করছি, এটা 0 করছি, এটা 0 করতে হবে। তার মানে x + 1 এর মান 0 হবে কখন, যখন x এর মান কত হবে -1 হবে। তাহলে আমরা যে কাজটা করব উভয় এই দেখো এই সমীকরণে এই 2 নম্বরে 2 এ x = -1 বসিয়ে, তাহলে -1 বসাও, এখানে তো শুধু 5ই হবে, একটা সমান চিহ্ন, এই দেখো -1 বসালে -1 + 1 0, সো এই পুরোটা 0 হয়ে যাবে। এখানে দেখো -1 + 1 0, এটা 0 মানে পুরোটা 0 হয়ে যাবে। আর এখানে দেখো এটা হচ্ছে কি হবে c * -1 আর -1 - 2 অর্থাৎ c * -1 - 3, তাহলে কত মাইনাস মাইনাসে প্লাস, আর 3 সাথে 1 গুণ 3 অর্থাৎ 3c, এটা হচ্ছে কত আমাদের 3c। সো এইখানে আমাদের মানটা হচ্ছে কত শুধু 3c। এটা তুমি কিন্তু এত ডিটেইলস লেখা লাগবে না, জাস্ট মানগুলো তুমি মনে মনে হিসাব করে দেখেন বসাই দিবা। একটা জিনিস খেয়াল রাখবে যেন কোনো ভুল না হয়। এখন তুমি কিন্তু দেখো a b c এই তিনটা মানই কিন্তু বের করে ফেলতে পারছো। এই যে b এর মান এখানে আমাদের, এই যে আমাদের a এর মান এখানে, এবং এই c এর মান এখানে। কারণ আমাদের এই আংশিক ভগ্নাংশ প্রকাশ করার একমাত্র বাধা ছিল কে বলতো, এই যে a b c এদের মান জানতাম না, এদের মানটা এখন বসাই দিলে হয়ে গেল। অতএব আমাদের যে প্রশ্নটা ছিল সেটা লিখবো, এই যে 5/x * x - 2 x + 1 সমান হবে, এই যে এর জায়গায় বসাবো কত আমরা -5/2 -5/2 x প্লাস b এর জায়গায় বসাবো কত আমরা, b এর জায়গায় 5/6 5/6 x - 2 প্লাস, আর c এর জায়গায় বসাবো হচ্ছে আমরা 5/3 x + 1। আশা করি দেখা যাচ্ছে। তো এইখানে কিন্তু একটু ক্যালকুলেশনের দরকার আছে, এই ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটা নিয়ে আমি একটু কথা বলি, ঠিক আছে। তো দেখো তোমাদের একটা আগে ছোট্ট একটা ক্যালকুলেশন আমি দেখাই, আগে এই ক্যালকুলেশনটা যদি ভালো করে বুঝো তাহলে ওই ক্যালকুলেশন তুমি করতে পারবা। ব্যাপারটা হচ্ছে কি, যদি কখনো দেখো উপরে 3/2 আর নিচে শুধু x আছে, এরকম থাকে, ঠিক আছে, ধরো সমান সমান দেওয়ার পরে উপরে শুধু 3/2 নিচে x আছে, তাহলে তুমি যে কাজটা করবা এই 3টাকে উপরে লিখবা আর এই 2টাকে নিচে লিখবা। অর্থাৎ যে উপরে আছে সে উপরের সাথে গুণ হবে, যে নিচে আসে সে কে
নিচের সাথে গুণ হবে। সব সময়ের জন্য কিন্তু এই কাজটাই করবা, ঠিক আছে? যে উপরে থাকবে সে উপরের সাথে গুণ হবে, আর যে নিচে থাকবে সে নিচের সাথে গুণ হবে। অর্থাৎ এইখানে যদি আমরা বলি, এই দেখো 5টা উপরে আছে, আর এই যেহেতু মাইনাস সবার আগে দিয়ে দাও, 5টা যদি উপরে আছে তাহলে 5টা উপরে থাকবে, আর 2টা নিচে আছে অর্থাৎ 2x। এটা ক্যালকুলেশন করলে কিন্তু এরকমই চলে আসবে। হ্যাঁ, এটা আমি ডিটেইলসে দেখাইলাম না। এই 5টা যাবে কি উপরে, এই 5টা উপরে, আর নিচে কি বলতো এই 6টা আসবে, 6 × x - 2। আর এখানে হচ্ছে আমাদের 5টা উপরে আর নিচে 3 × x + 1। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যদি মনে করো একটু সাজাই লিখবা, যেটা প্লাস সেটাকে আগে লিখবা, কোন আচ্ছা এইভাবে লিখলে কোনো সমস্যা নাই। এটাই কিন্তু আমাদের একদম 100% শিওর বা সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা কিন্তু 100% একদম সঠিক অ্যান্সার এটা। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু একটু বলতে পারো। তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ যে 1 নম্বর টাইপের আংশিক ভগ্নাংশটা, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2024 এর প্রশ্ন করতেছি আমরা। এই প্রশ্নটা সমাধান করার সিস্টেমটা কি? প্রথমে দেখো আমাদের কিন্তু অঙ্কটা এরকম ছিল না, মানে নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করা ছিল না। আমাদের প্রথম কাজ ছিল কি, এই নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করা। তারপরে করার পরে আমরা ধরি লিখে এই যে 3টা দাগ, এটা অভেদ চিহ্ন দিয়ে আমরা এটাকে যেভাবে ভাঙা শিখছি, 4টা নিয়ম শিখছি আমরা ভাঙার জন্য। ওই 4টা নিয়মে এটা যেই নিয়মে পড়বে সেই নিয়ম অনুযায়ী ভেঙে এটাকে 1 নম্বর সমীকরণ দিব। তারপরে কি 1 নম্বর সমীকরণকে এই নিচে হরে যতগুলো উৎপাদক থাকবে সবগুলো উৎপাদক দ্বারা গুণ করব। গুণ করার পরে যেই লাইনটা আসবে সেই লাইনটাকেই আমরা কি দিব বলতো, 2 নম্বর সমীকরণ দিব। এবার কাজটা খুবই সহজ। এই 2 নম্বর সমীকরণে x এর ভিন্ন ভিন্ন মান বসাবো। x এর মান আমাদের প্রয়োজন মতো বসাবো, এমন ভাবে বসাবো যেন আমাদের এর মান, b এর মান এবং c এর মানগুলো খুব সহজে আমরা পেয়ে যাই। তো এখন এই মানগুলো বসানোর ট্রিক্স গুলো কি, সেটা হচ্ছে কি, এই নিচে যে জিনিসগুলো থাকবে সেই জিনিসগুলো 0 হইতে গেলে x এর মান কত হওয়া লাগে? ধরো x + 1 0 হইতে গেলে x এর মান কত হওয়া লাগবে? -1। সো একবার -1 বসাইছি। x - 2 0 হইতে গেলে x এর মান কত হওয়া লাগবে? 2 হওয়া লাগবে। সো আমি একবার 2 বসাইছি। দেখো এখানে একবার 2 বসাইছি। x এর মান 0 হইতে গেলে x এর মান কত বসানো লাগবে? 0 বসাইতে হবে। সো একবার 0 বসাইছি। তো এইভাবে মান বসানোর কারণে দেখো আমার a b c এর মানগুলো পেয়ে গেছে, এবং a b c এর মানগুলো এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যানসারটা কমপ্লিট। তবে এখানে যদি ক্যালকুলেশনের প্রয়োজন হয় তাহলে আরেকটা লাইন ক্যালকুলেশন করে আমাদের অ্যানসারটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি। তো আমাকে একটু বলো যে কেউ কি এখানে সমস্যায় পড়তেছো কিনা? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। দেখো তো একটু। আচ্ছা, লাবিব, হ্যালো ভাইয়া, কেমন আছেন? আমি ভাবছি লাম 9টা 30। আচ্ছা লাবিব, তুমি ক্লাসটা ঠিক আছে করো। আচ্ছা, এই তো যারা যারা এই তোমাদের অবশ্যই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। যারা যারা এই ক্লাসটা দেখলে উপকৃত হবে বলে তুমি মনে করো, তোমার বন্ধুদেরকে অবশ্যই কিন্তু মেনশন করে দাও, তোমাদের টাইমলাইনে শেয়ার করো। যারা এখন জয়েন হইছো, আমি কিন্তু অনেক বেসিক কথা কিন্তু ক্লাসের প্রথম দিকে অলরেডি বলে ফেলছি। সো এটা নিজের টাইমলাইনে শেয়ার দিলে কি হবে, তুমি কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা খুঁজে পেতে কিন্তু কোনো সমস্যা হবে না। তুমি যখন ইচ্ছা তখন কিন্তু দেখতে পারবা, এবং এই বেসিকটা তুমি সারা জীবন মনে রাখতে পারবা। ঠিক আছে, আজকে আমি এমন একটা ক্লাস নিব, আমি বলতেছি যে 9টা বোর্ডেরই গ নাম্বার প্রশ্নে আমাদের আংশিক ভগ্নাংশ। সো এই 2024 সালে, এটা দেখুন 2024 সালে, সো আংশিক ভগ্নাংশ কতটা গুরুত্বপূর্ণ এটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর আমি এই প্রশ্ন যেটা সলভ করলাম এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2024, আমি একটা বোর্ড এটা অলরেডি করে ফেলছি, এটা গ নাম্বারের প্রশ্ন ছিল এটা। সো আমি এরকম ভাবে কিন্তু, আচ্ছা নিতিন হক, তুমি বলছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম নিতিন, তোমরা মনে আশা করি তুমি খুব ভালো আছো। আচ্ছা, ক্লাসটা করবা প্রথম থেকে একটু এতটুকু রিকোয়েস্ট করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত করো। আশা করি আংশিক ভগ্নাংশ সম্পর্কে কিছুটা হলে ধারণা তোমাদের অলরেডি আছে, আগে থেকে আছে। যারা এখন জয়েন হয়েছো, আচ্ছা প্রথম থেকে দেখতেছো তারা তো ডিটেইলস জানতেই পারছো। ঠিক আছে, যারা এখন জয়েন হয়েছে আশা করি ধারণা আছে, সেই ধারণার উপর থেকে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করে ফেলবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের টাইপ 1 থাকলে টাইপ 1 এর সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি এইটা আমরা দেখলাম। চট্টগ্রাম বোর্ড আমাদের ডান, চট্টগ্রাম বোর্ড ডান। আচ্ছা, এরপরে আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 তে যাব। এই প্রশ্নটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024। এটা হচ্ছে যেটা করব আমরা এখন, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024 সালে আসা প্রশ্ন, গ নম্বরের প্রশ্ন। তো প্রশ্ন দেওয়া আছে আমাদের হচ্ছে উপরে 1 আর নিচে x - 1 আর x² + 9। ঠিক আছে, এরকম দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি? ঠিক আছে, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা আমাদের ধরে নিতে হবে যে লিখবো এইটুকুই লিখি, আমরা প্রথম থেকে লিখে দিই যে ধরি, যেহেতু এই নিচেটাকে উৎপাদক বিশ্লেষণ করা আছে, যদি দেখো এখানে যদি x - 1 আর x² - 9 থাকতো তাহলে কিন্তু এটাকে উৎপাদক করার কিন্তু আমাদের অপশন ছিল। কারণ আমরা কি করতাম যে এখানে এই a² - b² করে x - 1 x + 3 x - 3 কিন্তু লিখতে পারতাম।
যেহেতু এটা মাইনাস না, সো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কিন্তু আমরা ফেলতে পারতেছি না, সো এটাকে কিন্তু আমরা উৎপাদক করব না। ঠিক আছে, এটা কিন্তু আমরা উৎপাদক করব না। তাহলে যেহেতু আমাদের উৎপাদক করাই আছে, এটা কিন্তু আমাদের টাইপ কত নম্বরে পড়ছে বলতো? 3 নম্বর টাইপে পড়ছে। 3 নম্বর টাইপটা ছিল কি, এই নিচে হচ্ছে x মাইনাস, এই উৎপাদকগুলোকে আলাদা আলাদা করে লিখবো, x স্কয়ার প্লাস 9 আলাদা আলাদা করে লিখবো, এবং উপরে যে কাজটা করব, উপরে হচ্ছে প্রথমে a, আর যেহেতু নিচে স্কয়ার আছে, তাহলে এখানে কি bx প্লাস c। এটা কিন্তু খুবই, দেখো এর আগে যে প্রশ্ন করলাম সেটা কিন্তু অনেক ছোট একটা প্রশ্ন ছিল, এখন যেটা করবো এটা কিন্তু খুবই সহজ একটা এবং ছোট একটা প্রশ্ন। ঠিক আছে, খুব সহজে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবো। তো এটাকে ভাঙা শেষ হলে কিন্তু আমরা কত নম্বর সমীকরণ দেব বলতো? 1 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে কি বললাম, যে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে গুণ করতে হবে। কতদূর গুণ করতে হবে? এই যে নিচে, এই যে হরে যা আছে সেটাতে গুণ করতে হবে, অর্থাৎ x মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 9 দ্বারা গুণ করে পাই। তো গুণ করলে কি আসে আমরা দেখি। আমি একটু আগেই শিখাইলাম, যেহেতু এই দুইটা দিয়ে গুণ করতেছি, এই দুইটাই কিন্তু এর সাথে কাটা যাবে, সো এইদিকে বাঁ দিকে থাকবে কিন্তু শুধুমাত্র 1, তারপর এই যে অভেদ চিহ্নটা দিব আমরা, আর এখানে যেহেতু এইটার সাথে যখন গুণ করব তখন x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1 কাটা যাবে, আর x স্কয়ার প্লাস 9 উপরে এর সাথে গুণ আকারে থাকবে, x স্কয়ার প্লাস 9, আর এখানে x স্কয়ার প্লাস 9 টা বাদ যাবে, x মাইনাস 1 উপরের সাথে গুণ আকারে থাকবে, অর্থাৎ bx প্লাস c এর সাথে গুণ আকারে থাকবে x মাইনাস 1। আর এটাকে দিব কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করতাম, আমরা মান বসাইতাম, কিন্তু এইখানে যদি কখনো এই যে নিচে স্কয়ার থাকে তাহলে কিন্তু মান না বসায়ে আমরা কিন্তু আরেকটা পদ্ধতি অবলম্বন করব, সেই জিনিসটাই কিন্তু এখন আমরা নতুন করে শিখবো। দেখো, যদি কখনো এরকম থাকে যে bx প্লাস c এরকম টাইপে থাকে, তাহলে 2 নম্বর সমীকরণ থেকে এটাকে 2 নম্বর সমীকরণ দিয়েই দিব, কিন্তু তারপরে আমরা এটাকে নিয়ে একটু কাজ করব কেন সেটা দেখো, কি করতে হবে একটু দেখলেই বুঝতে পারবে। এই যে তোমার অভেদ চিহ্নটা কিন্তু থাকবেই, এই তুমি যে কাজটা করবে সবাইকে গুণ করে দাও, এর সাথে a দিয়ে দুটাকে গুণ করলে কত হবে? ax স্কয়ার, এটা 9 এ এই bx দিয়ে, এটা আমরা যে গুণটা সবাই বুঝি, bx এর সাথে প্রথমে x গুণ করব, তাহলে bx স্কয়ার, bx এর সাথে -1 করলে কি bx, c দিয়ে গুণ করলে cx মাইনাস c। সো এইবার যে কাজটা করবে, এইদিকে 1 অভেদ চিহ্ন থাকবে, এই x স্কয়ার গুলোকে আমরা এক জায়গায় করব, এই x গুলোকে আমরা এক জায়গায় করব, এবং যে ধ্রুব পদগুলো আছে অর্থাৎ x বাদে যে পদগুলো আছে সেগুলোকে এক জায়গায় করব। এবং এই যে x স্কয়ার, এখানে ax স্কয়ার bx স্কয়ার, এই দুইটার ভিতরে কি আছে বলতো? x স্কয়ার কমন আছে। দেখো ax স্কয়ার প্লাস bx স্কয়ার, দুইটার ভিতরে x স্কয়ার কমন আছে, তা আমরা কি করতাম? কমন নেওয়ার ক্ষেত্রে কি x স্কয়ার কমন নিলে a প্লাস b হইতো। সো আমরা এই কাজটাই করব, কিন্তু x স্কয়ারটাকে আমরা একটু শেষে লেখার চেষ্টা করব। এইটা একই কথা কিন্তু, হ্যাঁ একই কথা, 2 গুণ 3 আর 3 গুণ 2 এই দুটো কিন্তু একই কথা। সো এখানে যখন ছিল তখন x স্কয়ার ইনটু এটার সাথে এটা গুণ, আবার যখন x স্কয়ার শেষে আছে তখন কিন্তু এর সাথে এটা গুণ। তো কেন লিখতেছি, এটার কারণ আছে, সেটা আমি কারণটাও কিন্তু এক্সপ্লেইন করতেছি। দেখো, সেটা হচ্ছে যে তাহলে আমরা যদি x স্কয়ার কমন নেই, তাহলে এখানে থাকবে a, এখানে থাকবে হচ্ছে আমাদের b, এখানে x স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার যে কাজটা করবো, আমরা এই x এবং x কমন নিব। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা চাইতেছি কি যেখানে প্লাসই থাক, তাহলে এই cx টাকে আগে কল্পনা করি, ধরো সাপোজ মাইনাস bx প্লাস cx হলে তখন আমাদের কি মাইনাস x কমন নেওয়া লাগে। কথা কি ক্লিয়ার? সো আমি এই কাজটা না করি, আমি যে কাজটা করতেছি, ধরো সাপোজ এটাকে সাজাতে যদি লিখতাম এরকম cx মাইনাস bx, তাহলে যদি আমি শুধু x কমন নিতাম তাহলে কিন্তু হইতো, তাহলে x কমন নিলে হইতো এখানে c মাইনাস b ইনটু x। ঠিক আছে, তো আমি এই কাজটাই করবো আর কি, যেন আমার সামনে প্লাস থাকে, প্লাস না থাকলে মাইনাস থাকলে কোনো সমস্যা নেই, তবে প্লাস থাকার চেষ্টা করবো না। তাহলে এখানে x কমন থাকবে কি c মাইনাস b ইনটু x, আর ধ্রুবপদ গুলো আছে 9 এ মাইনাস c, তাহলে এটাকে আমি ব্র্যাকেটের সুন্দর করে একসাথে করে নিব, যেহেতু আমি প্লাস দিচ্ছি তাহলে প্লাসটা আগে লিখবো 9 এ মাইনাস c। আর যখন আমি এই x স্কয়ার x ধ্রুবপদ এই সবগুলোকে যখন আমি আলাদা করে ফেলবো, সুন্দর করে বুঝিয়ে ফেলতে পারবো, তখনই আমি এটাকে 3 নম্বর সমীকরণ দিব। তখন এটাকে দিব কত নম্বর সমীকরণ? আমরা 3 নম্বর সমীকরণ দিব। এই কেন করতেছি, আমি কিন্তু এই এক একটা লাইন করব আর এগুলো কিন্তু ব্যাখ্যা করতে করতে যাব। ঠিক আছে, এবার 3 নম্বর লাইন দেওয়ার পরে আমাদের কাজ শেষ, ওই 2 নম্বর সমীকরণে যাব। 2 নম্বর সমীকরণের আগে যে কাজটা করছিলাম সেই কাজটাই করব, সেটা হচ্ছে কি যে দেখবো 2 নম্বর সমীকরণে a b c এর ভিতরে যে কোনো দুইটাকে ভ্যানিশ করে দেব, একটা মান বের করব। তো এই স্কয়ারের ক্ষেত্রে কি হয়, শুধুমাত্র একটারই মান বের করা যায়, বাকিগুলোর মান না, ওই যে একটু আগে যে নিয়মটা করলাম সেই নিয়মে হয় না। সো সেই নিয়মটা বাদ দিয়ে তাহলে কোন নিয়মে বের করব বাকি দুইটার মান, সেটা আমরা কথা বলবো। প্রথম হচ্ছে একটা মান তো বের হবে, সেই মানটা কত, এখানে তো কত বসাইলে 0 হবে। এই ধরো সাপোজ আমাদের কাছে x - 1 আছে,
তাহলে x মাইনাস 1 0 হইতে গেলে x এর ভ্যালু কত হওয়া লাগবে 1। তাহলে আমরা যে কাজটা করব, এই 2a x সমান সমান 1 বসিয়ে, আমি শর্টে লিখলাম 1 বসিয়ে 2 নম্বর সমীকরণে x সমান সমান 1 বসিয়ে, তাহলে 1 বসালে কত আসে দেখো, এদিকে 1 ছিল 1 থাকবেই, এখানে সমান চিহ্ন হবে, আর এখানে 1 এর স্কয়ার মানে 1 1 প্লাস 9 অর্থাৎ 10 10 এর সাথে a গুণ করলে কত 10a। আচ্ছা এখানে দেখো তো, এই যে যদি 1 মাইনাস 1 হয় পুরোটা কত 0, তাই 0 এর সাথে এই পুরোটা গুণ করলে কত হবে 0 হবে। সো এটার কিন্তু কোনো অস্তিত্বই থাকলো না, এটা 0 হয়ে গেছে। সো এটা আমার দরকার নাই। এখানে দেখো খুব সহজে কিন্তু আমরা a এর মানটা বের করে ফেলতে পারলাম, কত 1 ডিভাইডেড কত 10, এটা হচ্ছে a এর মান। সো এর মান যখন আমরা জানি, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই b এবং c এর মানটা বের করার চেষ্টা করব। তো এই b এবং c বের করার জন্য আমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে সহগ সমীকৃত। সহগ সমীকৃত এই কনসেপ্টটাকে জানতে হবে, সহগ সমীকৃত করা শিখতে হবে। এই সহগ সমীকৃত ব্যাপারটা কি, মনে করো সাপোজ এটা অভেদ চিহ্ন আছে, এখানে ধরো 2x স্কয়ার প্লাস 5x প্লাস ধরো 2, আর এখানে ধরো সাপোজ ax স্কয়ার প্লাস bx প্লাস c। সহগ সমীকৃত কনসেপ্টটা হচ্ছে কি, এই যে অভেদের উভয় পাশে এই x স্কয়ারের সহগ সেম হবে, x স্কয়ার সহগ কি হবে সেম, x এর সহগগুলো কি হবে সমান হবে, আবার ধ্রুবপদগুলো কি হবে পরস্পর সমান হবে। অর্থাৎ দেখো এইদিকে যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি, তাহলে এদিকে x স্কয়ারের সহগ কত আছে a, শর্ত মতে এই a সমান হবে এখানে x স্কয়ারের সহগ অর্থাৎ 2 এর সমান হবে, a হবে কার সমান 2 এর সমান। আর যদি আমরা বলি যে b কত হবে, তাহলে এখানে b কার সহগ বলতো x এর সহগ, তাহলে এই b হবে এখানকার x এর সহগের সমান, অর্থাৎ এখানে x এর সহগ কত 5, অর্থাৎ 5 এবং b এরা সমান হবে, এবং এখানে x বিহীন পদটা হবে x বিহীন পদের সমান, অর্থাৎ c কষ্ট কত হবে 2 হবে। এখন এই ঘটনাটাই যদি আমি যে কাজটা করতাম, যদি ধরো সাপোজ আমি এখানে করতাম এরকম লিখছি, ধরো 2x এই অভেদ চিহ্ন দিয়ে লিখলাম ধরো ax স্কয়ার মাইনাস bx প্লাস c। এখন যদি বলে a b c এর মান কত, এখন দেখো এখানে a হচ্ছে কি x স্কয়ারের সহগ, কিন্তু এখানে তো x স্কয়ারই নাই, এখানে কিন্তু কি x স্কয়ারই নাই, তাহলে কিভাবে বের করব, আমরা b টা তো বের করতে পারবো, কারণ b এর এখানে b হচ্ছে কার x এর সহগ, তাহলে x এর সহগটা কত বলতো, এখানে x এর সহগ হচ্ছে মাইনাস b, এখানে x এর সহগ কত বলতো 2, অর্থাৎ এই b সমান সমান হচ্ছে -2, b এর ভ্যালু কত বলতো -2। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের a এর ভ্যালু কত, c এর ভ্যালু কত। এখন দেখো এই সমীকরণটা এই পাশে যে রাশিটা আছে এটা শুধু 2x, দেখলে মনে হচ্ছে শুধু 2x, আসলে কিন্তু এটা 2x না, তাহলে এটা কত, এইটা হচ্ছে আমি যদি একটু সাজিয়ে লিখি এটাকে, এদের 2x ছিল, অর্থাৎ এর সাথে কিন্তু একটা x স্কয়ার ছিল, কিন্তু তার সহগ হচ্ছে কত 0, এবং এর সাথে কিন্তু ধ্রুবপদ ছিল যার মান কত বলতো 0। তাহলে এইখানে যেটা পদ, যে কয়টা পদ আছে আমি সেখানে এখানেও সে কয়টা পদ বানালাম, অর্থাৎ এখানে x এর সহগ, এখানে x এর সহগ, এখানে x স্কয়ারের সহগ আছে, তো এখানে x স্কয়ার সহগ বানাবো, এখানে ধ্রুবপদ আছে, এখানে ধ্রুবপদ বানাবো। কিন্তু যেহেতু এখানে কোনো ভ্যালু ছিল না, আমি এমন ভাবে বসাবো যেন আগের মতোই থাকে। দেখো তো 0 এর সাথে x স্কয়ার গুণ করলে 0, এ তো 0ই, 2x ই থাকতেছে, তাহলে এখানে x স্কয়ার সহগ কত a, তাহলে এখানকার x স্কয়ার সহগ হবে এখানকার x স্কয়ার সহগ, অর্থাৎ 0 এর সমান। এখানে ধ্রুবপদ হবে ধ্রুবপদের সমান, অর্থাৎ c হবে কত 0 এর সমান। আশা করি এই সহগ সমীকৃত কনসেপ্টটা তোমরা ক্লিয়ার হতে পারছো। তাহলে এইবার আসি আমরা এই সহগ সমীকৃত কনসেপ্ট থেকে আমরা b আর c এর মানটা বের করব। তো সহগ সমীকৃত করব এই 3 নম্বর সমীকরণ থেকে, তাই বলবো 3 হতে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই। কি পাই দেখো, আমরা এখানে দেখো x স্কয়ারের সহগ কত, আমাদের ডান পাশে এই অভেদ চিহ্নের ডান পাশে x স্কয়ারের সহগ হচ্ছে a প্লাস b, আর এইখানে দেখো x স্কয়ার বলতে কোনো পদই নাই। দেখো তো x স্কয়ার বলতে কোনো পদ আছে, আসলে ছিল, সেটা হচ্ছে কত, তার সহগ ছিল কত বলতো 0, আবার x এর সহগ ছিল সেটাও কত বলতো 0, আর ধ্রুবপদটা কত বলতো 0। তাহলে x স্কয়ার সহগ এইদিকে a প্লাস b, আর এদিকে x এর সহগ কত বলতো 0, অর্থাৎ 0। অর্থাৎ এখানে আমাদের বলতে পারি b সমান সমান -a, যেহেতু আমরা এর মান অলরেডি বের করে ফেলছি, অর্থাৎ b এর মানটা কত, আমরা এই যে এর মানটা বসাই দিব -1/10। আশা করি এইটুকু আমরা ক্লিয়ার যে b এর মানটা আমরা কিভাবে বের করলাম, কার সহগ সমীকৃত করছি বলতো, x স্কয়ারের সহগ সমীকৃত করছি। আমরা যেহেতু এর মান জানি অলরেডি, এজন্য b এর মানটা এখান থেকে বের করে ফেলতে পারছি। এখন আমরা যদি x এর সহগ সমীকৃত করি, তাহলে এখানে আমাদের c আছে, সো c টা বের করতে পারবো। তাহলে 3 হতে x এর সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে। সো এখানে তাহলে কত হবে, সমান সমান এই পাশে c মাইনাস b, c মাইনাস x এ দেখো x এর সহগ c মাইনাস b, আর এখানে x এর সহগ কত 0, অর্থাৎ 0। অর্থাৎ আমরা বলতে পারি কি c সমান সমান কত b, অতএব এই c সমান b এর মান কত -10, অর্থাৎ -1/10, -1/10।
এইটা হচ্ছে আমাদের এ বি সি এর ভ্যালুটা, এ বি সি এর ভ্যালুটা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। আচ্ছা, তোমরা যারা যারা ক্লাসটা করতেছো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিবা এবং তোমাদের বন্ধুদেরকে কিন্তু কষ্ট করে মেনশন করে দিবা। আর এখানে যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু সেটা নিয়ে কথা বলবো। আশা করি দেখো এইটুকু ক্লিয়ার। এখানে আমরা যে কাজটা করছি নরমাল আগে যে নিয়মটা করছিলাম এই পর্যন্ত ঠিক ছিল, ঠিক আছে। তারপর এখানে এক্সট্রা করে আমরা এই 3 নম্বর সমীকরণ করছি, কারণ দেখো 3 নম্বরটা করার এখন কিন্তু তোমরা কারণটা স্পষ্ট, কারণ 3 নম্বরটা করছি এই কারণে যেন সহগ সমীকৃতটা খুব ভালোভাবে করতে পারি, সহগ সমীকৃত করার জন্য করছে, ঠিক আছে। এবং এই সহগ সমীকৃত ব্যাপারটা কি সেটা কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব সহজে, ঠিক আছে। আর আমরা বলি সবসময় ক্ষেত্রে কি করবা, প্রথমে একটা মান অ্যাটলিস্ট বের করে নিবা। সেটা কোথায় পাবা, ওই 2 নম্বর সমীকরণের একটা মান তুমি খুব সহজে বের করতে পারবা। এই যে নিচে দেখবা যে কোনটাকে 0 বানাইতে পারো, দেখো তো তুমি x - 1 কে কিন্তু 0 বানাইতে পারবা x এর মান বসাই, কিন্তু দেখো এটার মান কিন্তু তুমি 0 বানাইতে পারবে না। এর কারণ আছে, দেখো x² + 9 = 0। x এর মান কত বসালে তোমার 0 হবে, তুমি বসাই দেখো -3 বসাও, স্কয়ার করো কত হয়ে যাবে 9। x² তুমি ধরো +3 বসাও, দেখো কি বসালে তুমি +3 বসাইছো, +3 বসালে কত, 3 এর স্কয়ার কত 9, তো 9 + 9 18, 9 + 9 কত 18। কখনোই কিন্তু 0 বানানো সম্ভব না, এইজন্যই কিন্তু আমরা কি ওই বাকি মানগুলো কিন্তু পাই নাই, এইজন্য কিন্তু আমাদের এই যে স্টেপ গুলোকে ফলো করা লাগছে। তো আমরা যে কাজটা অঙ্কটা শেষ করি, আমরা দেখো এ বি সি এর মানগুলো আমরা ওই যে 1 নম্বর সমীকরণে বসাবো, বলবো কি এ বি সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই এর পরের লাইনটা, ঠিক আছে। সো আমার নিচে জায়গা নাই, আমি উপরে এটা করে দেখাচ্ছি, দেখো। তো দেখো এর মান যদি বসাই, এর মান হচ্ছে কত 1/10, এই যে 1/10 ডিভাইডেড x - 1। বি এর মানটা হচ্ছে কত -1/10 ইনটু x, সি এর মানটা কত -1/10 ডিভাইডেড হচ্ছে x² + 9। সো আমি একটু আগেই বললাম যে উপরে থাকবে সে উপরেই থাকবে, আর যে নিচে সে নিচের সাথে গুণ হবে, অর্থাৎ 10 ইনটু x - 1 প্লাস। এখন যে কাজটা করবো এখানে দেখো লসাগু করা যায় আমাদের, সো এটা লসাগু করব, 10 আর 10 লসাগু কত আমাদের 10, তাহলে এখানে হচ্ছে কি -x - 1 x² + 9। সো এখানে আমরা আরেকটু ক্যালকুলেশন করব, এই তো ক্যালকুলেশন গুলো করতে পারলেই কিন্তু হয়ে গেছে আমাদের 1/10 ইনটু x - 1 আর প্লাস এটা হচ্ছে -x - 1 উপরে আর 10 এর নিচে 10 ইনটু x² + 9। তো এটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য এটা মাইনাস কমন নিতে পারো, সেই মাইনাসের সাথে এটা প্লাস মাইনাসে গুণ করে দিতে পারো, অর্থাৎ 10 ইনটু x - 1 আর তুমি কি করছো এখানে মাইনাস কমন নিছো, তাহলে x + 1 হবে আর 10 ইনটু x² + 9। সো এই মাইনাসটা এখানে গুণ করলে প্লাস মাইনাসে কি হবে বলতো মাইনাস হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি আমরা ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024 আসছে এই প্রশ্নটা, আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। হ্যাঁ, এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে আমরা দেখো দুইটা টাইপ কিন্তু একদম ক্লিয়ার করে ফেললাম, প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা কিভাবে করতে হবে সেগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। তো চলো এরপরে আমরা যে টাইপটা করবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ টাইপ, আর আমরা এই অপ্রকৃত কিভাবে ভাঙতে হয় সেটা নিয়ে কিন্তু কোনো কথা বলি নাই, সেই অপ্রকৃত নিয়েই কিন্তু আমরা এখন কথা বলবো, ঠিক আছে। এরপরের টাইপটা হচ্ছে অপ্রকৃত থেকে কিভাবে আমরা এই আংশিক ভগ্নাংশ করবো সেটা। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 2024টা হয়ে গেছে, আমরা এরপরে যাব হচ্ছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে প্রথমে চলে যায়, আমরা একদম একটু প্রথমের দিকে যাই, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2024। ঢাকা বোর্ড 2024 এর যে গ নম্বর প্রশ্ন আছে সেই গ নম্বর প্রশ্ন, একের গ, হ্যাঁ একের গ নম্বরটা করতেছি আমরা। তো এই প্রশ্ন বলছে কি উপরে দেওয়া 3x³ আর নিচে দেওয়া আছে হচ্ছে আমাদের x³ - 64x, এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা বলছিলাম নিচেটা যদি আমাদের কি আকারে দেওয়া থাকে বলতো, যদি আমাদের নিচেরটা দেখো নিচেটা যদি আমাদের উৎপাদক আকারে দেওয়া থাকে তাহলে তো খুব ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে সেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আগে। তো দেখো উপরে আছে কত 3x³ আর নিচে দেখো দুটার ভিতরে প্রথম কথা হচ্ছে কি x কমন যায়, তাহলে এটা x কমন নিলাম, নিলে এখানে থাকবে কত x² আর এখানে কত -64। তো দেখো এই একটা x এর সাথে কিন্তু এখানে একটা x কাটা যায়, ঠিক আছে, একটা x কাটা গেলে এখানে কিন্তু x² থাকে, অর্থাৎ 3x² উপরে আর নিচে কত x² - 64। সো এটাকে দেখো সূত্র করা যায় 3x² উপরে আর নিচে এটাকে সূত্র করলে এই x² - 8 এর স্কয়ার, অর্থাৎ 3x² উপরে আর নিচে x + 8 এবং x - 8। তার মানে আমাদের লাস্ট এই লাইনটাকে ক্যালকুলেশন করে এই লাইনটাতে আমরা পৌঁছাইতে পারবো। তো আমরা এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করবো, কারণ আমরা বলছিলাম নিচের যেটা থাকবে
সেটাকে অবশ্যই কি হওয়া লাগবে বলতো, সেটাকে অবশ্যই উৎপাদক বিশ্লেষণ অবস্থায় থাকা লাগবে। ঠিক আছে, এখন কথা আসি আমরা যে এই যে ভগ্নাংশটা এটা কি প্রকৃত নাকি অপ্রকৃত। ব্যাপারটা দেখো, উপরে সর্বোচ্চ বার কত বলতো 2, আর নিচে দেখো এই x এর পাওয়ার 1 x এর পাওয়ার 1, এদিকে ক্যালকুলেশন করলে কত হয় বলতো 2। আমরা জানি যদি উপরে কম থাকে নিচে বেশি থাকে, উপরে ছোট নিচে যদি বেশি থাকে তাহলে সেটা কি প্রকৃত হয়। আর উপরে এবং নিচের পাওয়ার যদি সমান হয় তাহলে সে অপ্রকৃত হয়, এবং উপরেটা যদি বড় হয় সেক্ষেত্রেও কি বলতো আমাদের অপ্রকৃত হয়। তাহলে যেহেতু উপরের পাওয়ার নিচের পাওয়ার সমান, অর্থাৎ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এইটাকে কিভাবে আমরা আংশিক ভগ্নাংশ করব সেটা নিয়ে কথা বলি, চলো। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা এই লাইনটাকে উপরে লিখে নিব। লিখবো যে প্রথমে ধরি এই 3x² ভাগ x + 8 আর x - 8, এই অভিন্ন চিহ্নটা দিব। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি উপরে দেখতেছো 3x², সর্বোচ্চ মানে সর্বোচ্চ পাওয়ার কত 2, ঠিক আছে, x এর পর সর্বোচ্চ কত 2, আর এখানে যদি x এর পর সর্বোচ্চ ক্যালকুলেশন করতে x এর গুণ করলে কত হতো x² না। তাহলে এই সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদটা আছে এর নিচে সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট যে পদটা আছে সেটাকে সেটা দিয়ে ভাগ করবা। তাহলে ভাগ করলে x² কে x² দিয়ে ভাগ করলে কত থাকে বলতো 3 থাকে। তাহলে তোমার যে কাজটা করতে হবে এখানে এক্সট্রা করে 3টা যোগ করে দিতে হবে, 3টা কি করতে হবে যোগ করে দিতে হবে। দেখো আমরা এই টাইপে কিন্তু অনেক পাবো, হ্যাঁ এরকম প্রশ্ন অনেক পাবো। আচ্ছা, এমডি মিজান তুমি বলতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর রাজিন বলতেছো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ এই তো ভালো আছি, তোমরাও আশা করি খুব ভালো আছো। আচ্ছা দেখো, তাহলে কি করব আমরা বললাম যে উপরে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা থাকবে সেটাকে নিচে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা সেটার হচ্ছে সব দ্বারা ভাগ করব। মানে এই যে 3x² আর এখানে x গুণ করলে তো x², সো এর সহগ কত দেখো তো x² কাটা থাকছে কত 3 না, এই 3 হচ্ছে আমরা প্লাস করে দিব। আমরা এই টাইপের কিন্তু অনেক পাবো। দেখো আমি সুবিধার জন্য আমি বলতেছি, দেখো এই নিচে আবার কি দেখো, চলো আমাদের উৎপাদক আছে কয়টা, দুইটা না বলতো, x + 8 নেবে একবার, x - 8 নেবে একবার, আর এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আর এখানে সিম্পলি a, এখানে b, কারণ এটা কি টাইপ 1 এ পড়ছে। এই যে এইটুকু অংশ নিচের দিকে তাকায় থাকো, এটা টাইপ 1 এ পড়ছিল না, টাইপ 1 এর নিয়মে পড়বে। আমি এই যে কখন 3 যোগ হবে, কখন 1 যোগ হবে, কখন 2 যোগ হবে, এটা বোঝানোর জন্য আমি আর দুইটা एग्जांपल নিয়ে এখনই তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। তো এটা করলাম আমি হচ্ছে কত, এটা ঢাকা বোর্ড করতেছি। তো আমি এবার হচ্ছে যশোর বোর্ডটা দেখাই। যশোর বোর্ডে প্রশ্ন দেওয়া আছে 2x³ আর নিচে আছে x - 1 আর x - 2 x - 3 x - 2 x - 3। দেখো এটা যশোর বোর্ডের 2024 সালের একের গণনা প্রশ্ন, এটাকে বলছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো এই ক্ষেত্রে দেখো এটা প্রকৃত না অপ্রকৃত আগে সেটা চিন্তা করো। ঠিক আছে, এইটা উপরে পাওয়ার হচ্ছে সর্বোচ্চ পাওয়ার 3 আর নিচে সর্বোচ্চ পাওয়ার দেখো এই দেখো x এর পাওয়ার 1 x এর পাওয়ার 1 x এর পাওয়ার 1, তিনটা x যখন গুণ করবা x স্কয়ার সাথে x গুণ করলে x³। তার মানে দেখো এখানেও কিন্তু পাওয়ার কত 3, তাহলে উপর নিচে সমান হলে সেটা কিন্তু অবশ্যই অপ্রকৃত। আর অপ্রকৃত যদি হয় তখন কি করব বলছিলাম, এর এই যে 2x³ কে উপরেরটাকে ভাগ করব কি এই নিচের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদের সাথে, x গুণ করলে কত হবে x³, x³ কাটা থাকছে কত 2। তখন এটাকে যখন আমরা ভাঙবো তখন 2 প্লাস এই যে x - 1 x - 2 আর x - 3, আর এখানে আমরা a, এখানে b, এখানে c দিব, এখানে হচ্ছে কি c দিব, এবং এটা 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে যশোর বোর্ড, হ্যাঁ যশোর বোর্ড। আচ্ছা এইবার এরপরে আমরা আরেকটা দেখি, আমরা এই যে আমাদের অপ্রকৃত টাইপের আমরা আরেকটা एग्जांपल নিয়ে কাজ করি। ধরো সাপোজ আমাদের দেওয়া আছে কত নম্বর বোর্ড দেখবো আমরা, ধরো সিলেট বোর্ড দেখি আমরা। সিলেট বোর্ড 2024, উপরে আছে x³ নিচে হচ্ছে আমাদের x³ তারপর হচ্ছে প্লাস 4x² প্লাস x - 6। এই ক্ষেত্রে যখন ভাঙতাম দেখো প্রথম কাজ হচ্ছে কি আমাদেরকে এইটাকে কি করতে হবে, আগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এই এরকম উৎপাদক আকারে নিয়ে আসতে হবে। কিন্তু যোগ করার সময় কত যোগ করতাম দেখো তো, এখানে x³ এখানে কত x, উপরে x³ কে নিচে x³ তে ভাগ করো, ভাগ করলে কত হবে 1। তাহলে এখানে 1 প্লাস এই ধরো নিচে যেটা আসবে উৎপাদক গুলো আসবে যেগুলো, সেগুলো দিয়ে আমাদের কি করতে হবে a b c এরকম লিখে 1 নম্বর সমীকরণ দিতে হবে। আশা করি আমরা এই অপ্রকৃতের যে কনসেপ্টটা এটা আমরা বুঝতে পারছি। দেখো আমরা এই অপ্রকৃত টাইপের প্রশ্ন সমাধান করে দেখাই আগে কেমন হবে। তাহলে আমাদের এটা ঢাকা বোর্ড 2024 এর একের গণনা প্রশ্ন। আর এটা কিভাবে ভাঙতে হবে, যেহেতু এটা অপ্রকৃত ছিল, অপ্রকৃত হইলে উপরের এটাকে নিচের সর্বোচ্চ ঘাত বিশিষ্ট যে পদটা হবে সেটাকে ভাগ করব, ভাগ করলে যে অংশটুকু থাকবে সেটা তারপরে যোগ দিয়ে বাকি যে নিয়মটা এই যে নিচের, যেহেতু এটা 1 নম্বর টাইপে পড়ছে 1 নম্বর টাইপের মতো করব। এরপরে আগের মতো সবকিছু আগের মতো 1 নম্বর সমীকরণকে
এই x এর নিচের এটা হরটা দিয়ে x প্লাস 8 এবং x মাইনাস 8 দ্বারা গুণ করে, ঠিক আছে? এই পুরোটাকে x মাইনাস x প্লাস 8 x প্লাস 8 দ্বারা গুণ করব। তো গুণ করলে কি হইতো আমরা জানি যে এটার সাথে যখন এটা গুণ করতাম তখন এটার সাথে x প্লাস 8 কাটা, x মাইনাস 8 এর সাথে x মাইনাস 8 কাটা, তাহলে এদিকে থাকবে কত 3x স্কয়ার। আর এই অভেদ চিহ্নটা দিব এইখানে, যেহেতু দেখো এই 3 এর সাথে যখন এই দুইটা গুণ করব তখন কিন্তু জাস্ট সিম্পলি গুণ হয়ে যাবে, x প্লাস 8 x মাইনাস 8, এটা কিন্তু গুণই হয়ে যাবে। আর যখন এইটুকুর সাথে যখন এটা গুণ করব তখন x প্লাস 8 এর সাথে x প্লাস 8 কাটা যাবে, এর সাথে x মাইনাস 8টা থেকে যাবে, এর সাথে x মাইনাস 8টা থাকবে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো x মাইনাস 8টা x মাইনাস 8 দ্বারা ভাগ হয়ে যাবে, মানে কাটা যাবে, x প্লাস 8 এর সাথে b থাকবে, b ইনটু x প্লাস 8। এটা কিন্তু কত নম্বর? 2 নম্বর ইকুয়েশন। এখন যেহেতু এটা 1 নম্বর নিয়মে পড়ছে, সো এটা ক্ষেত্রে সহগ সমীকরণ করার কোনো দরকার নাই। সো এটা কিন্তু একদম প্রথম নিয়মের মতো কিনা খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো এই a b c এর মানগুলো, ঠিক আছে? যেহেতু a b, শুধু a b এর মানটা বের করব। তাহলে এই 2a x এর মান বসাবে, x এর কত বসাইলে আমাদের a অথবা b এর মান পাওয়া যাবে? আমি বলছিলাম এই দিকে খেয়াল করব, এই x প্লাস 8 কখন 0 হবে বলতো? x এর মান যখন -8 হবে। তাহলে আমরা কি করব? এই x -8 বসিয়ে পাবো, দেখি কত পাই। এত বসিয়ে তা দেখি কি, তাহলে এখানে যে -8 বসাই, তাহলে 3 × -8 এর স্কয়ার সমান, এখানে যে -8 বসাই, দেখো -8 প্লাস 8 কত? 0, 0 এর সাথে এটা গুণ করলে 0, তার সাথে 3 গুণ করলে কত? 0, তার মানে এই পুরোটাই কিন্তু 0। আর এখানে দেখো এখানে -8, ঠিক আছে, ইনটু a, তাহলে -16a। কিন্তু এখানে যে -8 প্লাস 8 বসাই, -8 প্লাস 8 0, পুরোটা কিন্তু ভ্যানিশ, অর্থাৎ এটা 0 হয়ে যাবে। তার মানে এখানে থাকতেছে কত? -16a, এটা হচ্ছে -16a। তাহলে এখানে হচ্ছে 8 এর স্কয়ার, 8 × 64, 3 × 64 -16a। তাহলে এখানে a সমান এই 3 × 64 ভাগ -16, তো এটাকে কাটলে আমাদের হচ্ছে কত? 4, হ্যাঁ 4 হইতেছে উপরে, তা 3 এর কত? 12, আর যেহেতু মাইনাস আছে তাহলে অর্থাৎ a সমান কত? -12। এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এর মান কত? -12। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব, আমরা b এর মানটা বের করব। তো b এর মান বের করার জন্য কি x এর মান বসাইতে হবে। তাহলে আমরা কি 2a x = দেখো এইটুকু 0 বানাইতে গেলে কত করা লাগবে? x এর মান কত? 8 বসাইতে হবে, 8 বসিয়ে, তাহলে x এর মান 8 বসাই, তাহলে কত আসে দেখো এখানে এই যে 8 এর স্কয়ার 64 গুণ 3, 3 গুণ 8 এর স্কয়ার, আমি লিখে দিলাম এটা। আর দেখো এখানে যে 8 বসাই, দেখো 8 - 8 - 8 কত? 0, তাহলে পুরোটাই কিন্তু 0। এখানে কত হয় দেখো, এখানে কত হয়? এই দেখো 8 - 8 পুরোটাই 0, আর 8 + 8 কত? দেখো 8 আর 8 যোগ করলে 16, তাহলে এটা কত? 16b। তাহলে আমাদের আগের মতো কিন্তু 3 গুণ 64 আর এই 16 দিকে আসলে ভাগ, অর্থাৎ এটা সমান b। তাহলে 16 আর কাটলে আমাদের 4, 3 এর কত? 12। b এর মান কত বলতো? 12, আর এর মান কত? -12। তো এই যে a এবং b এর মান আমরা কি করব? 1 নম্বর সমীকরণে বসাই দেব, তাহলেই কিন্তু আমাদের সমস্যার সমাধান শেষ। আশা করি এটা খুবই সহজ, কত ছোট একটা অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় আসছে। সো এবার মানটা বসাই দিই আমরা। এটার অ্যানসারটা হবে 3 প্লাস এর মান -12, তো মাইনাসটা কি প্লাস মাইনাস, আমি একবার এখানে মাইনাস করে দিই, আর নিচে হচ্ছে কত আমাদের? x + 8, আর b এর মান যদি শুধু 12, তাহলে শুধু 12 উপরে আর x - 8, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের কত? ঢাকা বোর্ড 2024 এর সমস্যার সমাধান, ঠিক আছে? আচ্ছা, এখানে আসাদুজ্জামান আসাদ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, আশা করি তুমিও খুব ভালো আছো। তো যদি কোনো সমস্যা পাও অবশ্যই কিন্তু আমাকে জানাবা, ঠিক আছে? ক্লাসটা করতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, সমস্যা পেলে কিন্তু অবশ্যই জানাবা। তো আশা করি ঢাকা বোর্ডটা সবাই বুঝতে পারছে। চলো আমরা আরেকটা প্রশ্ন নিই। এইবার করব আমরা যেটা আমাদের যশোর বোর্ড, যেটা সেটা নিয়ে কথা বলি আমরা। যশোর বোর্ডের প্রশ্নটা, যশোর বোর্ডের প্রশ্ন দেওয়া আছে 2x³ ডিভাইডেড x - 1 x - 2 x - 3। খুবই সহজ একটা প্রশ্ন, ঠিক আছে? খুবই সহজ প্রশ্ন। এখানে যে কাজটা করব, দেখো প্রথমেই দেখো উপরে x⁻3 আর এখানে 1 2 3, এখানে কত? 3, মানে 3 3 উপর নিচে সমান, তার মানে কি এটা অপ্রকৃত। অপ্রকৃত হলে কি করতাম জানি আমরা? সিস্টেমটা হচ্ছে কি, এই যে এখানে 2x³ এটাকে ভাগ করব কি x x গুণ করলে এগুলো সব গুণ করলে x, এটাকে ভাগ করতে থাকছে কত? 2, তাহলে এখানে 2 কিন্তু প্লাস করতে হবে অবশ্যই, কিন্তু 2 প্লাস তারপরে গিয়ে বাকি যে নিয়মটা ছিল সেই নিয়মটা করতে হবে। তাহলে এখানে লিখে দেব আগে আমরা যে ধরি এইটা অভেদ চিহ্ন দিয়ে, তারপরে যেহেতু এখানে একবার করে আছে, এটা প্রথম নিয়ম একই পড়ছে, সো 1 নম্বর নিয়ম অনুযায়ী x - 1 x - 2, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড, এটা হচ্ছে যশোর বোর্ড 2024।
আর হচ্ছে কত x মাইনাস 3। যেহেতু এটা টাইপ কত একই করছে, সো এখানে সিম্পলি a, এখানে b, এখানে c। দেখো একটু আগে ঢাকা বোর্ডের প্রশ্ন যেভাবে সলভ করছি আমরা একদম হুবহু তাই করতে হবে আমাদের। আমি লাস্ট আরেকটা দেখাই দিই এরকম টাইপের। দেখো আশা করি তোমরা সবাই পারবা। এই 1 নম্বরের সাথে গুণ করতে হবে কত, এই যে এই প্রথম যে অংশটুকুর নিচে যা থাকবে সব দিয়ে গুণ করব, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, x মাইনাস 3 এত করে। আমি এখানে গুণের কথাটা লিখে দিছি, 1 গুণ এত করে। তাহলে এখানে গুণ করলে কি থাকে, এখানে 2x থাকে আমরা জানি, আর এখানে অপের চিহ্নটা 2 সাথে এই তিনটা গুণ করলে 2 ইনটু এই যে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3। আর এর সাথে যখন গুণ করব এই x মাইনাস 1 এর সাথে x মাইনাস 1 কাটা যাবে, তখন a ইনটু x মাইনাস 2, x মাইনাস 3 থাকবে, আর b থাকবে x মাইনাস 2 বাদে দুইটা, অর্থাৎ b ইনটু x মাইনাস 1, x মাইনাস 3, আর c ইনটু x মাইনাস 3 বাদ যাবে, অর্থাৎ x মাইনাস 1, x মাইনাস 2। এটা হচ্ছে আমাদের কত নম্বর, 2 নম্বর সমীকরণ। এখন খুব সহজ কথা, 2a x এর ভিন্ন ভিন্ন মান বসায় আমরা a b c এর মানগুলো বের করার চেষ্টা করব। খুবই সহজ প্রশ্ন। দেখো তো প্রথম কাজটা হচ্ছে কি, x এর মান দেখো, এই যে x মাইনাস 1, x মাইনাস 1 0 হইতে গেলে x এর মান কত হওয়া লাগবে বলতো, 1। তাহলে আমরা যে কাজটা করব, x ইকুয়ালস টু 1 বসিয়ে, তাহলে x ইকুয়ালস টু 1 বসালে এই 1 এর কিউব মানে 1, 2 এর কে কত 2 সমান, এখানে দেখো 1 মাইনাস 1 0, এটা 0, যেখানে দেখেন x মাইনাস 1 আছে সেটা 0, তাহলে পুরোটা 0। এখানে যেহেতু x মাইনাস 1 আছে এটা পুরোটা 0, x মাইনাস 1 আছে পুরোটা 0। শুধু এখানে আমাদের একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে a ইনটু এই 1 মাইনাস 2, 1 মাইনাস 3। তুমি তোমার মতো করে গুণ করে জাস্ট গুণফলটা বসাইলে হবে এখানে। a ইনটু মাইনাস 1 মাইনাস 2, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 কে 2, 2a, অর্থাৎ কত, এটা 2a। অর্থাৎ a সমান সমান কত, 2 ভাগ 2, অর্থাৎ কত 1, অর্থাৎ হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এর মানটা খুব সহজে বের করে ফেলতে পারছি। এরপর আমরা দেখো x এর মান কত বসাইছিলাম বলো তো, 1 বসাইছি। এবার এইটার ক্ষেত্রে দেখবো, তা বলবো যে 2a x ইকুয়ালস টু কত বসাইতে হবে, x মাইনাস 2 0 হইতে গেলে x এর মান হইতে হবে 2, তাহলে 2 বসাই, x এর 2 বসিয়ে, তাহলে 2 বসাইলে আমাদের দেখো এখানে কত আসছে, দেখো 2 নম্বর সমীকরণ বসাইছি, তাহলে এখানে 2 বসাই, 2 এর কি মানে কত 8, 8 দিন কত এখানে 16 সমান, এখানে এই যে x মাইনাস 2 যেখানে দেখলাম সেখানে 0, কারণ 2 মাইনাস 2 0, মানে এই পুরোটাই হচ্ছে কত, পুরোটাই হচ্ছে 0, এই পুরোটা হচ্ছে 0, এই পুরোটা 0, এইটার একটা ভ্যালু থাকবে, সেই ভ্যালুটা কত হবে, 2 বসালে b ইনটু 2 মাইনাস 1, 2 মাইনাস 3, অর্থাৎ b ইনটু 1 ইনটু মাইনাস 1, অর্থাৎ মাইনাস b, অর্থাৎ এটা হচ্ছে কত মাইনাস b। তাই b সমান মাইনাস 16, b সমান কত মাইনাস 16। আচ্ছা এরপরে আমরা চলে যাব, আমরা দেখো 2a x ইকুয়ালস টু কত বসাবো আমরা, x ইকুয়ালস টু বসাবো, এই দেখো x মাইনাস 3 0 হইতে গেলে কত হওয়া লাগবে, x সমান 3 হওয়া লাগবে, 3 বসিয়ে 3 যদি বসাই আমরা, তাহলে দেখো এখানে 3 এর কিউব মানে 27, 27 এর গুণ 2 করলে আমাদের 54 আসবে, সমান আসবে, এটা 0, এটা 0, এটা 0, এইটার একটা ভ্যালু থাকবে, আমরা সেই ভ্যালুটা কত সেটা বের করার চেষ্টা করব। সেটা ভ্যালুটা হচ্ছে কত, এই দেখো c ইনটু 3 মাইনাস 1, 3 মাইনাস 2, অর্থাৎ c ইনটু 2 ইনটু 1, অর্থাৎ 2c। হ্যাঁ, তাহলে 2c, অর্থাৎ c ইকুয়ালস টু কত 27, c ইকুয়ালস টু কত 27। এখন আমাদের এই যে a b c এই তিনটার মান আমরা এই সমীকরণটাতে বসাইলে কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে। তাহলে আমরা বসাই দিই এখানে মানগুলো, 2 প্লাস এর জায়গায় হচ্ছে কত আমাদের 1, তাহলে 1 ভাগ x মাইনাস 1, b যেহেতু মাইনাস 16, তাহলে এই মাইনাস 16 বসালে 16 এখানে লিখবো, আর এই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস করে দেবো এখানে, আর x মাইনাস 2 প্লাস c জায়গায় কত 27 x মাইনাস 3। দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু চারটা কিন্তু বোর্ড প্রশ্ন অলরেডি সলভ করে ফেলছি। যশোর বোর্ড করছি, ঢাকা বোর্ড করছি, কুমিল্লা বোর্ড করছি, চট্টগ্রাম বোর্ড করছি, অর্থাৎ 4টা বোর্ডের প্রশ্ন কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলছি। ঠিক আছে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী প্রশ্নটা। পরবর্তী আমি বললাম তো 9টা বোর্ডে 9টা বোর্ডেরই কিন্তু 1 নম্বর প্রশ্নের গ নম্বরে এই আংশিক ভগ্নাংশের প্রশ্ন আছে। সো আংশিক ভগ্নাংশ কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারতেছো। আর আমি বলতেছি আবারও, এই ক্লাসটা যেহেতু তোমরা অনেকে আসো শেষের দিকে আসছো, জয়েন হইছো, তারা এই ক্লাসটা এখন থেকে করো। অবশ্যই এই কনসেপ্টগুলো তোমাকে বুঝতে হবে, আর প্রথম দিকে যে কনসেপ্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাকে এই ভিডিওটা প্রথম থেকে দেখলে ভালো করে ক্লিয়ার হতে পারবা। সো তোমাকে যে কাজটা করতে হবে, তোমার টাইমলাইনে এই ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখো, যেন তুমি এই ভিডিওটা হারিয়ে না ফেলো, যখন প্রয়োজন তখন তুমি যেন দেখতে পারো।
আশা করি তুমি এই কথাটা বুঝতে পারছো। আর বন্ধুদের যারা মনে হয় যে এই ক্লাসে তাদের প্রয়োজন বলে মনে হয়, তাদেরকে তোমরা একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? তাদের কাছে কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিতে পারো, লাইভ শেষে কিন্তু তাদের কাছে শেয়ারও করে দিতে পারো। আচ্ছা, এবার আমরা রাজশাহী বোর্ডে যাব। আমরা তো রাজশাহী বোর্ড 2024। এইবার দেখো রাজশাহী বোর্ডের প্রশ্নটা হচ্ছে আমাদের উপরে 2x + 4 আর নিচে দেওয়া আছে হচ্ছে আমাদের x - 1 আর x² + 2। হ্যাঁ, এইরকম দেওয়া আছে। তো এটা দেখো আমাদের প্রকৃতকে না অপ্রকৃতকে দেখবো আমরা। উপরে পাওয়ার 1 আর নিচে x এবং x² পাওয়ার কত 3, অর্থাৎ এটা প্রকৃত। আর প্রকৃত হইলে কি আমাদের কোনো কিছু যোগ করা লাগে না। আর যেহেতু এই যে টাইপটা ভিতরে স্কয়ার আছে, এটা কিন্তু 3 নম্বর টাইপে পড়ছে। 3 নম্বর টাইপটা ব্যাপারটা ছিল কি, এইখানে x - 1 উৎপাদকগুলোকে আলাদা আলাদা এই যোগ চিহ্ন দিয়ে আলাদা আলাদা করে লিখবো x² + 2। আর এখানে দেবো আমরা a, আর এখানে দেবো কত, যেহেতু স্কয়ার আছে অর্থাৎ এখানে bx + c। যারা যারা এটা বুঝতেছো না, অবশ্যই প্রথম দিকটা যদি ভালো করে দেখে নাও, একটু আরেকবার দেখে নাও, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবা। সো এখন থেকেই দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাসটা শেষ করে কিন্তু আবার তোমরা এই লাইভ ক্লাসটা প্রথম থেকে দেখবা। তো প্রথমে এটুকু লিখলে ধরি এটা সমান এইটা, লেখার পরে 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ হয়ে গেলে কি করবো, এক নম্বরের সাথে কি এই যে এই নিচের অংশটুকু দিয়ে গুণ করবো। হ্যাঁ, এই হর দিয়ে গুণ করবো, 1 গুণ x - 1 x² + 2 করে পাই। একটু সুন্দর করে লিখবা যে 1 নম্বর সমীকরণকে এত দ্বারা গুণ করে পাই। আমি জাস্ট শর্টকাটে লিখে দিলাম এখানে। তাহলে এখানে গুণ করলে কি দেখো, এখানে আমাদের থাকবে শুধু 2x + 4, এখানে অভেদ চিহ্ন থাকবে। এখানে x - 1 যদি চলে যায়, থাকবে x² + 2 সাথে a গুণ এটা। তারপর হচ্ছে x² + 2 চলে গেলে x - 1 এর সাথে আমাদের এটা গুণ, অর্থাৎ bx + c এর সাথে গুণ হবে x - 1। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। আমরা বলছিলাম যখন এখানে স্কয়ার থাকবে অর্থাৎ bx + c টাইপের থাকবে, তখন কিন্তু আমরা 2 নম্বরে থেমে যাব না। 2 নম্বরকে কিন্তু আরেকটু ক্যালকুলেশন করে 3 নম্বর সমীকরণ পর্যন্ত করব, কারণ এইগুলোর প্রত্যেকটার মান বের করতে গেলে কিন্তু সহগ সমীকৃত করা লাগবে আমাদের। সেই ক্ষেত্রে আমাদের কত, 2x + 4 তিনটা দাগ a দ্বারা গুণ করে দাও, ax² + 2a। এবার এই bx দ্বারা দুইটাকে গুণ করো, bx² - bx, c দ্বারা দুইটা গুণ করো, cx - c। সো আমাদের কাজ ছিল কি, কাজ হচ্ছে কি x² গুলোকে এক জায়গায় করা, x² গুলোকে এক জায়গায়, এটা x²। তো দুইটার মধ্যে x² কমন নিলে কি থাকবে, এখানে a থাকবে আর এখানে থাকবে কি b। আর যেটা কমন নিছি সেটাকে শেষে লিখবো। আমরা সাধারণত x² কে মানে যাকে কমন নিই তাকে প্রথমে লিখি, কিন্তু এই ক্ষেত্রে আমরা শেষে লিখবো। এর কারণ আছে, আমরা বলছি। আর x গুলোকে এক জায়গায় করবো, দেখো এর ভিতরে x আছে, এর ভিতরে x আছে, তো আমরা প্লাস দিলাম। যেহেতু প্লাস দিছি, যেটা প্লাস সেটাকে আগে লিখবো, অর্থাৎ দুইটার ভিতরে x কমন আছে, তাহলে এখানে থাকবে c আর এখানে -b। আর যেহেতু x কমন আছে, x। আর এটা কি করবো, ধ্রুব পদগুলো এক জায়গায় করবো, অর্থাৎ এই যে আমাদের 2a আর এই যে c, 2a - c, তাহলে এই প্লাস দিয়ে 2a - c। আর যখনই বলছিলাম আমরা এই সবগুলোকে সুন্দর করে সাজানো হয়ে যাবে, x² গুলোকে, x গুলোকে এবং ধ্রুব পদগুলোকে আলাদা করে সাজানো হয়ে যাবে, তখন কিন্তু আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিব। তো 3 নম্বরের কাজ শেষ। এবার সেই আগের মতো 2 নম্বর সমীকরণে দেখবো x এর মান কত বসাইলে আমরা a, b বা c যে কোনো একটা মান বের করতে পারি। এটা বের করার টেকনিকটা কি, আমরা দেখবো যেটা এই যে মাইনাস আছে না, x - 1, x - 1 0 বানাইতে গেলে x এর মান কত হলে বলতো 1। আমরা যে কাজটা করবো এখানে 2 নম্বরে x = 1 বসিয়ে, তাহলে 2 নম্বর সমীকরণ দেখো এটা। তাহলে এই যে 1 বসাই, তার 2 কে 2 আর 4 কত 6 সমান। এদিকে হচ্ছে দেখো আমি যদি 1 বসাই, 1 এর স্কয়ার মানে 1, 1 আর 2 যোগ করলে 3, 3 এর সাথে গুণ করলে 3। আর দেখো এখানে যদি 1 বসাই, 1 - 1 0, 0 এর সাথে যাই গুণ করো 0, মানে পুরোটাই কত 0 হয়ে যাবে। অতএব a সমান হচ্ছে আমাদের 2। এর ভ্যালুটা কত পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম। এখন আমাদের b আর c বের করতে হবে। আর আমরা জানি যে এখান থেকে শুধুমাত্র একটা মানই বের করা যাবে, আর বাকিগুলো বের করা যাবে না। সেগুলোকে কি করব, আমরা এই সহগ সমীকৃত করে করব আমরা। তাহলে এবার করব কত নম্বর সমীকরণ থেকে, 3 নম্বর থেকে। তাহলে 3 হতে প্রথমে x² সহগ সমীকৃত করি, x² এর সহগ সমীকৃত। এই সহগ সমীকৃত এগুলো কিন্তু আমি শিখাইছি। হ্যাঁ, যারা দেখোনি তারা কিন্তু প্রথম থেকে দেখে নিলে বুঝতে পারবা। তাহলে দেখো x² সহগ সমীকৃত ব্যাপারটা কি, দেখো এখানে x² সহগ কত, এই সমানের এদিকে আছে x² সহগ হচ্ছে a + b, কিন্তু এখানে তো x² নাই। কিন্তু আমি বলছিলাম x² নাই মানে নাই তা না, আছে, কিন্তু x² সহগটা কিছু নাই মানে কত 0 আছে। এই 0 আছে বলে এটা দেখতেই পারতেছি আমরা। সো এইদিকে যে x² সহগ a + b হয়, তাহলে এখানে x² সহগ কত 0। তাহলে আমরা শর্ত মতে কি জানি, এই 0 আর a + b সমান, অর্থাৎ এখানে b সমান -a, অর্থাৎ b এর মান আমরা এর মান জানি 2, এই যে এর মানটা ব্যবহার করব, তাহলে -2। অতএব b সমান কত, -2। b এর মান হচ্ছে -2।
এখন আমরা বি এর মান পেয়ে গেছি, এখন লাগবে সি এর মান। তাহলে আমরা এই 3 নম্বর সমীকরণ থেকে আবার এক্স এর সহগ সমীকৃত করব। 3 হতে এক্স এর সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে, আমি শর্টকাটে লিখে দিচ্ছি, তোমরা লিখবা। তো এখানে এক্স এর সহগ আছে, এই যে আমাদের ডান পাশে সি মাইনাস বি, আর এখানে এক্স এর সহগ কত আছে বলতো? 2 আছে, 2 আছে, দেখুন 2। তাহলে আমাদের বের করতে হবে কার মান? সি এর মান। তাহলে সিটা এদিকে থাক, 2 প্লাস বি, বিটা দিকে আসলে প্লাস হবে, আর 2 আর বি এর মান যেহেতু -2, দেখো তো পিনন কত? -2 ইকুয়াল টু কত? সি। অতএব সি ইকুয়াল টু কত আমাদের? 0। তাহলে আমাদের এ, বি এবং সি এই তিনটার মানই যখন পেয়ে গেছি, তাহলে আমরা কি করব? এই তিনটার মান আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। দেখো এই তিনটার মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি আসে? দেখো এর মান কত? 2, তাহলে 2 ডিভাইডেড x মাইনাস 1 প্লাস বি এর মান কত? -2, তাহলে -2x প্লাস সি এর মান কত? 0, আর কত? x স্কয়ার প্লাস 2 ভাগ x মাইনাস 1। আর দেখো এখানে যেহেতু এটা কোনো ভ্যালু নাই, এই মাইনাস প্লাসে কত? মাইনাস 2x ভাগ x স্কয়ার প্লাস 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা এটুকু ক্লিয়ার যে এটা কিভাবে আমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024 সালের প্রশ্ন। এটা আমরা আশা করি ক্লিয়ার হতে পারছি। তাহলে এখানে আমরা করলাম হচ্ছে অলরেডি আমাদের 5টা করা শেষ। এখন যেগুলো একই রকম না সেগুলো আমি একই রকম বলে চলে যাব। হ্যাঁ, এগুলোর আমি এখনো করব না, এগুলো আর করার দরকার নাই। আমরা একই রকম গুলো জাস্ট কোনটা কোন টাইপে পড়ছে সেটা সেই টাইপে তোমরা সমাধান করবা, আমি জাস্ট বলে দিই। প্রথমে আসি আমরা ধরো সিলেট বোর্ড 2024। এইবার আসবো আমরা সিলেট বোর্ড। সিলেট বোর্ড 2024 এই প্রশ্নটা হচ্ছে আমাদের উপরে এক্স কিউ, নিচে এক্স কিউ প্লাস 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার মাইনাস প্লাস x মাইনাস 6 প্লাস x মাইনাস 6। এখন প্রথমে তোমাকে দেখে বুঝতে হবে এটা প্রকৃত না অপ্রকৃত। দেখো উপরে x এর পাওয়ার 3, নিচে x এর পাওয়ার 3 সমান সমান হলে কি জানি আমরা? অপ্রকৃত হয়, এটা অপ্রকৃত। আর সেক্ষেত্রে আমাদের এই যে এখানে একটা এই x কিউবের সহগ কত? এই দেখো x কিউবকে এই নিচের x কিউব দ্বারা ভাগ করব, ভাগ করলে কত? 1 প্লাস সামথিং লিখতে হবে। তো 1 প্লাস সামথিং লিখতে হবে, সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে কি এই যে এখানে যে আছে না এই নিচেটা কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা নাই, তাহলে এটাকে আগে উৎপাদক বিশ্লেষণ করে নিতে হবে। তো আমাদের এইটাকে আমরা করব কি? উৎপাদক বিশ্লেষণ করব। তো এখানে প্রথমে ধরে নিব আমরা ওই যে জেনারেল ম্যাথে 3.4 বা হায়ার ম্যাথেও কিন্তু এটা আমরা উৎপাদক বিশ্লেষণ করার নিয়মটা শিখছি। ধরে নিলাম p অফ x ইকুয়ালস টু এটা। এখন আমরা দেখব x এর মান কত বসাইলে এই পুরোটার মান 0 হয়। দেখো x এর মান 1 বসাইলে 0 হয়ে যাবে। 1 এর কিউব প্লাস 4 * 1 এর স্কয়ার প্লাস 1 মাইনাস 6, 6 মাইনাস 6 0। আমরা জানি যত এর জন্য 0 হয় x মাইনাস তত হয় কি? অতএব তো লিখবো এখানে যেহেতু তোমার হচ্ছে p অফ 1 ইকুয়ালস টু 0, অতএব x মাইনাস 1 হবে p অফ x এর একটি উৎপাদক। এগুলো কিন্তু আমরা শিখছিলাম জেনারেল ম্যাথে শিখছিলাম উৎপাদক। ঠিক আছে, অতএব আমরা এখন যে কাজটা করব এই যে এটাকে লিখে নিব। অতএব এখন x³ প্লাস 4x স্কয়ার প্লাস x মাইনাস 6। তো যেহেতু x মাইনাস 1 একটা উৎপাদক, তাহলে x মাইনাস 1 আর এখানে পাওয়ার কত আছে? 3, অর্থাৎ x মাইনাস 1 কে লিখব কতবার? 3 বার। x মাইনাস 1 লিখব আমরা 3 বার। আর এখানে কত বসালে x³ মিলবে? x স্কয়ার বসালে মিলবে। x স্কয়ার সাথে x গুণ করলে x³ x এর সাথে -1 গুণ করলে মাইনাস x স্কয়ার। কিন্তু লাগবে আমাদের 4x স্কয়ার, কিন্তু এটা মাইনাস হয়ে গেছে। তুমি কি করবা? প্লাস 5x দিব। তাহলে এটা প্লাস 5x স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 5x, কিন্তু লাগবে শুধু x, মানে এটা প্লাস 6 দিব, প্লাস 6x মাইনাস 6। সো এখানে আমাদের x মাইনাস 1 যেহেতু উৎপাদক, তাহলে x মাইনাস 1 কমন নিব। কমন হলে এখানে থাকে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। দেখো আর এটাকে মিডল টার্ম করলেই হয়। মিডল টার্ম একদম নরমাল নিয়মে করে দিব আমরা, যে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 x মাইনাস 1, এই দুটো তো কমন আছে, x কমন আছে, তাহলে x প্লাস 3, 2 কমন আছে, x প্লাস 3। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি? x মাইনাস 1, x প্লাস 2, x প্লাস 3। এটা তুমি বলতে পারো x মাইনাস 1 এর দুটোর ভিতরে x প্লাস 3 আছে, x প্লাস 3 কমন নিলাম, আর এখানে x প্লাস 2 আমাদের থাকতেছে। ঠিক আছে, সো আমাদের এই যে নিচের অংশটুকু উৎপাদক বিশ্লেষণ করলে আমাদের এইটুকু আসে। তাহলে আমাদের এই অঙ্কটা শুরু হবে আমাদের এখান থেকে। হ্যাঁ, এখান থেকে। তাহলে আমাদের উপরে হচ্ছে x³ আর নিচে হচ্ছে আমাদের এই যে x মাইনাস 1, x প্লাস 3 আর x প্লাস 2। আর যেহেতু এটা আমরা বলছিলাম অপ্রকৃত, এই জন্য ওই x³ কে এই x³ দ্বারা ভাগ করেছিলাম, 1 ছিল, সেই 1 প্লাস x মাইনাস 1, x প্লাস 3
আর এক্স প্লাস 2। এটা হচ্ছে কত নম্বর সমীকরণ বলো তোমাদের? 1 নম্বর সমীকরণ। আর এখানে কি করবো, যেহেতু 1 নম্বর নিয়মে পড়ছে এ, এখানে বি, এখানে সি। এখন যে কাজটা করবো, একটু আগে যেটা করলাম সেই কাজটাই, যে উভয় পক্ষকে আমরা কি এই x - 1 x + 3 x + 2 দ্বারা গুণ করব। গুণ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে 2 নম্বর। আর এখানে কিন্তু আমাদের সহগ সমীকরণ করার কোনো দরকার নাই, কারণ 1 নম্বর নিয়মে পড়লে সেটা কিন্তু সহগ সমীকরণ করা লাগে না। সো খুব সহজেই কিন্তু আমরা a b c এর মানটা বের করে ফেলতে পারবো। তো এর বাকি অংশটুকু একদম সেম। তো এই বাকি অংশটুকু আমি আর করলাম না, কারণ যে অংশটুকু একটু ভিন্ন ছিল সেটুকু আমি দেখাই দিচ্ছি। তো সিলেট বোর্ড গেছে আমাদের। এরপরে যাব আমরা হচ্ছে বরিশাল বোর্ড। এরপর হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দেখবো আমরা। বরিশাল বোর্ড, ঠিক আছে। সিলেট বোর্ড শেষ, আমাদের বরিশাল বোর্ড। a স্কয়ার মাইনাস 9a মাইনাস 6 ডিভাইডেড আমাদের দেওয়া আছে কত, a কিউব প্লাস a স্কয়ার মাইনাস কত 6a। তো প্রথম কথা দেখো, যে তোমার হচ্ছে একটা জিনিস খেয়াল করো, উপরে হচ্ছে পাওয়ার কত 2, নিচে পাওয়ার কত 3। তাহলে খুব সহজে বুঝতে পারছি এটা প্রকৃত, কিন্তু নিচেরটা কিন্তু আমাদের কি উৎপাদক করা নাই। তাহলে নিচেটাকে উৎপাদক করতে হবে। এটাকে উৎপাদক করলে উপরে যা আছে তাই থাক, নিচেটাকে ক্যালকুলেশন করলে এই সবার ভিতরে a আছে, একটা a কমন নি, a স্কয়ার প্লাস a মাইনাস 6। এটাকে উৎপাদক করা যায়। মিডল টার্ম করবো আমরা। মিডল টার্ম করলে আমাদের কি আসে আমরা জানি, 3 দুগুণে 6, অর্থাৎ a স্কয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6। সো a স্কয়ার মাইনাস 9a মাইনাস 6 ডিভাইডেড, এখানে আমরা a কমন নেই, a প্লাস 3, আর যদি আমরা মাইনাস 2 কমন নেই a প্লাস 3, তাহলে আমাদের a স্কয়ার মাইনাস 9a মাইনাস 6 ডিভাইডেড, এখানে কমন নিব, দেখো a তো ছিলই, আর এখানে a প্লাস 3 কমন নিব, নিলে আমাদের a মাইনাস 2। সো এটা আমাদের হয়ে গেছে। নিচের অংশটুকু ক্যালকুলেশন করলে a ইন্টু a প্লাস 3 আর a মাইনাস 2। লিখবো কি, ধরি এইটা অভেদ চিহ্ন দেওয়ার পরে একবার a, একবার a প্লাস 3, একবার a মাইনাস 2। এটা হচ্ছে কত নম্বর সমীকরণ? 1 নম্বর। আর এখানে হচ্ছে a, এখানে হচ্ছে b, এখানে হচ্ছে c। দিয়ে দিলেই কি হয়ে যায় বলতো, আমাদের এই যে সমীকরণটা তৈরি হয়ে গেল 1 নম্বর সমীকরণ। আর যেহেতু এটা 1 নম্বর নিয়মে পড়ছে, তাহলে কি আমরা 1 নম্বর সমীকরণ উভয় পক্ষকে এটা দিয়ে গুণ করব, 2 নম্বর আসবে, এবং খুব সহজে কিন্তু আগের নিয়মে একদম 1 নম্বর নিয়মে a b c এর মান খুব সহজে বের করে ফেলতে পারবো। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের সহগ সমীকৃত করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আশা করি আমরা এটা ক্লিয়ার। আচ্ছা, এই বরিশাল বোর্ড 2024 এইটাও কিন্তু আমাদের কনফার্ম। হ্যাঁ, এটাও কিন্তু আমাদের শেষ। এরপরে আমরা চলে যাব হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। দিনাজপুর বোর্ড, তো দিনাজপুর বোর্ডটা যদি দেখি আমরা, এই প্রশ্নটা দিচ্ছে y ডিভাইডেড y মাইনাস 2 আর y স্কয়ার প্লাস 3। দেখো এটা প্রকৃত না অপ্রকৃত, এটা লিখবো ধরি, উপরে পাওয়ার 1 আর নিচে পাওয়ার হচ্ছে 3, তবে এটা প্রকৃত। খুবই সহজ কথা, এটা নিয়ে কোনো ভাগটা কিছু করা লাগবে না, মানে কোনো কিছু যোগ করা লাগবে না। এখানে হবে কি y মাইনাস 2 আর এই y স্কয়ার প্লাস 3, এখানে হবে a, আর যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে এখানে কি ওই যে by প্লাস c। যেহেতু এখানে বারবার x ছিল তখন bx প্লাস c, যেহেতু এখানে y আছে তাহলে by প্লাস c। এটা 1 নম্বর সমীকরণ। এখন যে কাজটা করতে হবে, এই হর দিয়ে সবাইকে গুণ করব, 2 নম্বর সমীকরণ আসবে। এটার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সহগ সমীকৃত করা লাগবে। এটার ক্ষেত্রে কিন্তু সহগ সমীকৃত করা লাগবে। ঠিক আছে, সহগ সমীকৃত করে কিন্তু অঙ্কটা করতে হবে। সেক্ষেত্রে 2 নম্বর সমীকরণ আসার পরেও আমাদের কিন্তু এক্সট্রা কিছু ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশন করার পরে 3 নম্বর সমীকরণ করতে হবে। কারণ যে এক্স স্কয়ার এক্স এবং ধ্রুবপদগুলোকে আলাদা আলাদা করে 3 নম্বর সমীকরণ করতে হবে। এরপরে 3 নম্বর, প্রথমে 2 নম্বর থেকে আমাদের একটার মান বের করব, এবং 3 নম্বর থেকে এক্স স্কয়ারের সহগ এবং এক্স এর সহগ সমৃদ্ধ করলে বাকি দুইটার মান খুব সহজেই পেয়ে যাব। এরকম টাইপের অঙ্ক কিন্তু আমরা এর আগে করছি। হ্যাঁ, এর আগে করছি। সো এই যে দিনাজপুর বোর্ডটাও কিন্তু আমাদের ক্লিয়ার। আশা করি দিনাজপুর বোর্ডের প্রশ্নটাও তোমরা খুব সহজেই সমাধান করতে পারবা। আচ্ছা, তাহলে আমাদের ইতিমধ্যে কিন্তু 8টা বোর্ড কিন্তু আমি ক্লিয়ার করে দিচ্ছি। বোর্ডগুলো আমি পরে লিখতেছি। এবার লাস্ট ওয়ান আমাদের এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্নটা হচ্ছে কি, উপরে 7x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড 1 মাইনাস 8x কিউব। তো এটার ক্ষেত্রে দেখো, প্রথম কথা যে এটা প্রকৃত না অপ্রকৃত। ঠিক আছে, প্রকৃত নাকি অপ্রকৃত সেটা আমাদের দেখতে হবে। তো দেখো এইটা, আর নিচেটা এই দেখো, উপরে হচ্ছে কত 7x স্কয়ার, মানে উপরে পাওয়ার হচ্ছে কত পাওয়ার 2, আর নিচে পাওয়ার কত বলতো 3, অর্থাৎ এটা কিন্তু প্রকৃত। সো কোনো কিছু যোগ করা লাগবে না, প্রথম কথা। আর নিচেটা যেহেতু আমাদের উৎপাদক করা নাই, তো এটাকে উৎপাদক করব 7x স্কয়ার মাইনাস 2 1 মাইনাস
এটাকে কি করো, এ কিউ মাইনাস বি কিউ সূত্র করো, 2x এর কিউ। সো এ কিউ মাইনাস বি কিউ সূত্র করলে কি আসে, আমরা জানি a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে 1 স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ক্যালকুলেশন করে এখানে বসাই দিই 1 আর এটার সাথে গুণ করলে কি 2x প্লাস কত 4x স্কোয়ার। ঠিক আছে, 4x স্কোয়ার। তাহলে এটা আসলে আমাদের এখন যে কাজটা করবো আমরা এইটা নিয়ে কাজ করবো। তো আমি এটাকে সুন্দর করে সাজিয়ে লিখতে চাই। তাহলে আমরা লিখবো যে 7x স্কোয়ার মাইনাস 2 আর নিচে হচ্ছে আমাদের এই 1 মাইনাস 2x আর সাজায় লিখে ধরো 4x স্কোয়ার, আগে লিখলাম 4x প্লাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আর এটাকে কি লিখবো না ধরি এটা সমান সমান কি, মানে এটা অভেদ চিহ্ন দিব। দেওয়ার পরে আমাদের ক্যালকুলেশন ছিল কি সিস্টেম, যেহেতু দুইটা আছে অর্থাৎ এই যে প্রথমে 1 মাইনাস 2x প্লাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, তো এখন এইটুকুর উপরে শুধু এ, আর যেহেতু এখানে নিচে স্কোয়ার আছে তাহলে এখানে কিন্তু bx প্লাস সি, এটা আছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর যেহেতু এই bx প্লাস সি টাইপের আসছে, এটাকে কিন্তু আমাদের সহগ সমীকৃত করতে হবে, সহগ সমীকৃত করতে হবে। হ্যাঁ, সহগ সমীকৃত করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি, এটার ক্ষেত্রে কিন্তু আমাদের সহগ সমীকৃত করেই করতে হবে। তার মানে প্রথমে তুমি উভয় পক্ষকে নিচেটাতে গুণ করবা, গুণ করার পরে 2 নম্বর সমীকরণ পাবা। 2 নম্বর সমীকরণটা ওইভাবে থাকবে, ওখান থেকে আরো ক্যালকুলেশন করে এক্স গুলোকে, এক্স স্কয়ার কে এবং ধ্রুবপদগুলোতে আলাদা করে 3 নম্বর সমীকরণ দিবা। এবং প্রথমে 2 নম্বর সমীকরণ থেকে একটা মান বের করবা, সেই মানকে ব্যবহার করে এবং 3 নম্বর সমীকরণ থেকে এক্স স্কয়ার সহগ সমীকৃত করবা, এক্স এর সহগ সমীকৃত করবা, করার পরে ওই যে প্রথম 2 নম্বর থেকে পাওয়া মানটা ব্যবহার করে বাকিগুলো মানগুলো বের করে নিবা। তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করতে হবে। তো এইটা গেল আমাদের ময়মনসিংহ বোর্ড। তার মানে আজকে আমি তোমাদের মোট 9টা বোর্ডের ক নম্বর প্রশ্ন, মানে প্রতিটা বোর্ডের একের গ নম্বর প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করে দিলাম। সো আজকে ক্লাসটা যারা করছো, যদি এই ক্লাসটা যদি একটু ভালো করে বুঝে থাকো, তাহলে আমি তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি, তোমরা এই তোমাদের এসএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট সৃজনশীলে 4 নাম্বার একদম কনফার্ম তোমরা পারবা। আর এই রিলেটেড যদি একটা এমসিকিউ থাকে, সেই এমসিকিউটা তোমরা কিন্তু খুব সহজেই করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে আমরা করছি ঢাকা বোর্ড করছি, হ্যাঁ ঢাকা বোর্ড করছি প্রথমে, তারপর রাজশাহী বোর্ড করছি, যশোর করছি, এরকম ভাবে যতগুলো বোর্ড আছে বাংলাদেশ, যতগুলো 9টা বোর্ড আছে 9টা বোর্ডের প্রশ্নই কিন্তু সলভ করে দিচ্ছি। সো আশা করি তোমাদের এই ভিডিওটা বা এই ক্লাসটা অনেক বেশি উপকৃত হয়েছে তোমরা এই ক্লাসটা থেকে। যদি সত্যি উপকৃত হও তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করবা।